কতগুলো সাবজেক্ট পড়াশোনা করার পর তার ফিল্ডে জব নিশ্চিত করতে পারে। এই সাবজেক্ট ওরিয়েন্টেড জব করার মতো পরিবেশ এখনো ওভাবে তৈরি হয়নি, যার কারণে আমাদের সবাইকে একটা কমন ফিল্ডে কম্পিট করতে হয়। বর্তমানের দুনিয়ায় ভাষাগত স্কিলটা কত জরুরি এটা আমার কাজের জায়গার জন্য শুধু বাংলাদেশ, শুধু ঢাকা ইউনিভার্সিটি, শুধু ঢাকা এই একটা জায়গাতে নয়, আমার বিচরণ ক্ষেত্র এই পৃথিবীর সর্বত্র। আমি সব জায়গায় কাজ করার সুযোগ নিজের জন্য তৈরি করছি। যেটা আমার কাছে ডেফিনেটলি একটু আনকমন মনে হয়েছে সেটা হচ্ছে ধরেন ইউএসএ তে আপনার ব্যাকগ্রাউন্ডের পিএইচডি করতে গেছে, আমার নলেজের সীমাবদ্ধতার কারণে আমার কাছে এটা একটু আনইউজুয়াল মনে হয়েছে। আমেরিকায় আরবি থেকে পাশ করে উচ্চশিক্ষার জন্য আসা আমি প্রথম কেউ। ইউনিভার্সিটি শিকাগোতে আমার মাস্টার্স এডমিশন হয়েছিল, ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেইন আমার এটাতে এডমিশন হয়েছিল, আরেকটা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এডমিশন হয়েছিল এবং বোস্টন ইউনিভার্সিটিতে এডমিশন হয়েছিল। 4টা ইউনিভার্সিটিতে মোট আমার এডমিশন আছে। বড় বড় যে অর্গানাইজেশন গুলো আছে, জাতিসংঘ বলেন, জাতিসংঘের অনেকগুলো শাখা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন গুলো বলেন, তারপর হচ্ছে ওয়াইসি আছে, আরো কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যাদের বিভিন্ন প্রোগ্রামের জন্য ইন্টারপ্রিটেশন সার্ভিসটা খুবই জরুরি হয়। বড় ইউনিভার্সিটি গুলো, টপ ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে মিড রেঞ্জ এভারেজ ইউনিভার্সিটি পর্যন্ত সব রকম ইউনিভার্সিটিতে। ওয়েলকাম এভরিওয়ান আমাদের গ্রাউন্ড আপ রকস্টার পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে। আমাদের সাথে অলরেডি যুক্ত আছেন মাহাদি হাসান স্যার। স্যারের একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড আছেন এবং ইন্টারেস্টিং অনেকগুলো জিনিস ওনার লাইফে অলরেডি অ্যাচিভ করছেন এবং আরও অনেকভাবে হচ্ছে আমাদের সাথে ইসলামিক স্টাডিজ এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক দিন ধরে আমাদের সাথে এই বিষয়গুলো উনি তুলে ধরছেন আর কি। তো সরাসরি আমরা স্যারের সাথে একটা জম্পে সেটা আড্ডা দিব, স্যারের ব্যাকগ্রাউন্ড, স্যারের দিক নির্দেশনা এবং তার পার্সপেক্টিভ সম্পর্কে জানবো আর কি। তো শিরোই থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম আমাদের সেশনে যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা জানি হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, যদিও আমরা ঢাকা ইউনিভার্সিটিকে একটা ডিফারেন্ট ক্যাটাগরির ইউনিভার্সিটি বা এরকম পাবলিক ইউনিভার্সিটিগুলো চিন্তা করি, একটু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আলাদা একটা গুরুত্ব আছে, সেটা তো অবশ্যই আছে। সেখান থেকে আবার এইরকম একটা ব্যাকগ্রাউন্ডে আসার জন্য কিছু চ্যালেঞ্জও আছে। সো আপনার যখন আপনি হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের গুরুত্বটা তো ডেফিনেটলি যারা ওই লাইনে কন্টিনিউ করবে সেটা তো অবশ্যই ভালো একটা জিনিস, বাট যে কোনো কারণে হোক আপনি যখন ঢাকা ইউনিভার্সিটির দিকে আসলেন তখন আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটিতে আসার জন্য আসলে আমাদের এটা অনেক আগের জার্নি। যখন আমরা মাদ্রাসা থেকে আসি, সাধারণত মাদ্রাসা থেকে আলিম পাস করার পর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমরা অ্যাটেন্ড করি এবং ভর্তি পরীক্ষায় কি বলে এটাকে প্লেস নিশ্চিত করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আসে। তো প্রথম দিকে ভর্তি পরীক্ষাটা তো খুব স্বাভাবিকভাবেই একটা বড় চ্যালেঞ্জ থাকে সবার জন্য, যেহেতু অনেক বড় একটা নাম্বারের স্টুডেন্ট এখানে কম্পিট করে এবং সেখানে হচ্ছে এই সবার মাঝখান থেকে যতগুলো আসন আছে তার মধ্যে নিজের সিট নিশ্চিত করতে হয়। তো সেই জায়গায় আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ ছিল। মাদ্রাসা থেকে ডিরেক্ট এত বছর আগে তখন ওভাবে এখন যতটা সহজভাবে ভর্তি পরীক্ষা পদ্ধতি কিংবা হচ্ছে প্রস্তুতি নেওয়ার বিষয়গুলো অ্যাভেলেবল হয়েছে, তখন অতটা ওইভাবে ছিল না। তো আমাদের জন্য, আমি যেহেতু পড়ালেখা করেছি গ্রামে, চাঁদপুরে ফরিদগঞ্জের একটা মাদ্রাসায়, তো সেখান থেকে একেবারেই শহরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আসা, প্রস্তুতি নেওয়া, তখন ব্যাপারটা আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তারপর তো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষায় আলহামদুলিল্লাহ যখন ভর্তি হওয়ার সুযোগ পেলাম, তখন একটা নতুন পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, এবং এখানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা স্বাভাবিকভাবেই মাদ্রাসা থেকে আলাদা। এখানে সেমিস্টার সিস্টেমের পড়াশোনা, কোর্স নেওয়া, সবকিছু মিলিয়ে প্রথম দিকে কিছুটা সময় লেগেছিল অ্যাডজাস্ট করে নিতে, বাট আলহামদুলিল্লাহ পরবর্তীতে সেটা স্বাভাবিকভাবেই কাটিয়ে উঠা গেছে আর কি। আপনার জার্নি সম্পর্কে আমরা জানবো, হায়ার স্টাডি সম্পর্কে জানবো, সেগুলো নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করব। বাট একটা কনসার্ন আমরা আউটসাইড থেকে যারা দেখি অনেকগুলো সাবজেক্টকে, আপনি যে সাবজেক্টগুলোতে আমরা 4-5টা সাবজেক্টকে যদি আমরা বাদ দিয়ে দেই, বাকি সাবজেক্টগুলো নিয়ে আমাদের একটা কনসার্ন থাকে যে আচ্ছা এই সাবজেক্টগুলোর কেরিয়ার কেমন হবে, ফিউচার কিরকম হবে। সো এটা হয়তো বাস্তবতার সেরকম নাও হতে পারে, সেটা আমরা জানি না, বাট অ্যাটলিস্ট আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে কিউরিয়াসিটি জাগে যে আচ্ছা এদের কেরিয়ারটা আসলে কি হবে বা ফিউচারটা কি হবে। সো আপনি যেহেতু এরকম একটা জার্নি দিয়ে গেছেন, আপনার সাথে ডেফিনেটলি আরো অনেকেই গেছে, সো আপনাদের
ভিতরের অনুধাবনটা শুরুর দিকে কিরকম ছিল? যখন আপনারা গ্র্যাজুয়েশন করে আপনি হয়তো টিচিং প্রফেশনের দিকে বা গবেষণার দিকে এই দিকটাতে গেছেন, আপনার অন্য ফ্রেন্ডরা হয়তো অন্যদিকে ক্যারিয়ারের দিকে গেছে। সো সামগ্রিকভাবে একটা কনসার্ন বা কিউরিসিটি আউটসাইড থেকে ব্যক্তিগতভাবে আমারও আছে এবং আমার ধারণা অনেকেরও আছে যে এই সাবজেক্টগুলোর পড়ে আসলে কি হবে? সো আপনি কিভাবে জিনিসটাকে ডিল করছেন বা আপনার সমসাময়িক যারা ছিল তারা কিভাবে ডিল করে এখন কি করতেছে? এটা খুবই কমন একটি প্রশ্ন এবং আমাদের বাংলাদেশের অনেক মানুষেরই এটা একই চিন্তা যে বিশ্ববিদ্যালয়ে যে বিভাগগুলো আছে আমাদের, বিশেষ করে আরবি, ইসলামিক স্টাডিজ অথবা হচ্ছে উর্দু, ফার্সি, এই ধরনের ভাষার বিভাগগুলো অথবা আর্টস ফ্যাকাল্টির ওভারঅল অনেকগুলো ১-২টা ডিপার্টমেন্ট বাদ দিলে বাকি ডিপার্টমেন্টগুলো নিয়ে এরকম একটা চিন্তা আছে যে এই বিভাগগুলো থেকে আসলে স্টুডেন্টদের ক্যারিয়ার কি হয়। আমি এদিকে যাব তার আগে একটু বলি, বাংলাদেশে আসলে ফিল্ড ওরিয়েন্টেড, আমি যদি বলি সাবজেক্ট ওরিয়েন্টেড জব কতগুলো আছে বা কতগুলো সাবজেক্ট তাদের নিজস্ব ফিল্ডে পড়াশোনা করার পর তার ফিল্ডে জব নিশ্চিত করতে পারে, এই সংখ্যাটা খুবই কম। যেমন আমি যদি দেখি একটু ফর এক্সাম্পল বলি, ল থেকে পাশ করে জুডিশিয়ারিতে কাজ করতে পারবে বা কোর্টে কাজ করতে পারবে, এটা একটা জায়গা আছে। ইকোনমিক্স থেকে পড়ালেখা করে তাদের কাজ করার কিছু আলাদা খুবই পার্টিকুলার কিছু জায়গা, অল্প কিছু ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশিওলজি, তাদের এনজিও বেস ভিত্তিক কাজ করে কিছু একটা সেক্টর আছে। বিজনেস ফ্যাকাল্টি থেকে পাশ করে তাদের কর্পোরেট ওয়ার্ল্ডে বা হচ্ছে আছে, কিন্তু অনেক কম্পিটিশন, অনেক মিক্স সিচুয়েশন আছে। ধরেন আমি অধিকাংশ ডিপার্টমেন্টে আপনি এর বাইরে আর সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো জব পাবেন। সায়েন্স ফ্যাকাল্টি তো পিওর সায়েন্স, হ্যাঁ পিওর সায়েন্স, আপনি ফিজিক্স পার্টিকুলার ডিপার্টমেন্ট আছে। তো সোশ্যাল সায়েন্সও একইভাবে, যেটা বললাম খুবই পার্টিকুলার কিছু ডিপার্টমেন্ট আছে যারা সাবজেক্ট ওরিয়েন্টেড ফিল্ডে কাজ করতে পারে। এর বাইরে ঢাকা ইউনিভার্সিটিতে এখন মনে হয়, আরো আগে জানতাম 83, এখন এই সংখ্যাটা কত হয়েছে জানি না, ডিপার্টমেন্টের সংখ্যা প্রায় তো 90-র মতো, যদি কম বেশি হয়ে থাকে আমার হিসেব অনুযায়ী। এতগুলো বিভাগের মধ্যে সর্বোচ্চ ধরেন আপনি খুবই হাতে গোনা কয়েকটা ডিপার্টমেন্ট পাওয়া যাবে যারা তাদের নির্দিষ্ট সাবজেক্ট ওরিয়েন্টেড ফিল্ডে কাজ করতে পারে। বাকি সবাই কিন্তু একটা কমন ফিল্ডে কম্পিট করে। এখন আর্টস ফ্যাকাল্টির আপনি ইংলিশ ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল বলেন, ইংলিশ ডিপার্টমেন্টের খুব বড় জোর তাদের সাবজেক্ট ওরিয়েন্টেড জব কোথায়? সরকারি চাকরি, টিচিং মেবি, আর্টস কর্পোরেট পড়াশোনা, কলেজ, ইউনিভার্সিটিতে। এর বাইরে এই যে আর্টস ফ্যাকাল্টির একটা টপ ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট, তাদের আসলে সাবজেক্ট ওরিয়েন্টেড জবটা আর কোথায় এর বাইরে? তারপরে আর্টস ফ্যাকাল্টির আরো ভালো ভালো কিছু ডিপার্টমেন্ট আছে, ফিলোসফি বলেন, হিস্ট্রি বলেন, বাংলাদেশে ফিলোসফি জ্ঞান তৈরি করবে, ফিলোসফির মতো একটা ডিপার্টমেন্ট স্টুডেন্টদের জন্য নতুন জ্ঞান তৈরি করবে, স্টুডেন্টরা বুঝতে শিখবে নিজেকে, জীবন দর্শন, তারপরে বিভিন্ন রকম বিষয়। তো এই ফিলোসফির আসলে যেই দরদটা ছিল বা যেই দরদে ফিলোসফি ডিপার্টমেন্ট এস্টাবলিশড হওয়া, এখন কি ওই জ্ঞান তৈরির জায়গাতে কাজ করার মতো অবস্থা ফিলোসফির কি আছে? এখন অন্যান্য ডিপার্টমেন্ট, আর্টস ফ্যাকাল্টির আরো যেগুলো ভালো ডিপার্টমেন্ট আছে আমরা মনে করি, হিস্ট্রি ডিপার্টমেন্ট, হিস্ট্রি মেজরদের যারা পড়াশোনা হিস্ট্রি থেকে যারা গ্রাজুয়েশন করছে, তাদের আসলে জব ফিল্ডটা কোথায়? তারা কোন জায়গাতে কাজ করছে? এক্সাক্ট তাদের কোনো ফিল্ড আছে কিনা? তো এই জায়গাগুলো আমরা আসলে যদি বলি ওভারঅল আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে কি বলে এটাকে, মানে যেহেতু আন্ডার ডেভেলপড, এখনো আমরা ডেভেলপিং হই বা যেমনই এখন আমরা আন্ডার ডেভেলপড কান্ট্রি, আমাদের জায়গাতে খুবই স্পেসিফিক ভাবে সাবজেক্ট ওরিয়েন্টেড জব করার মতো পরিবেশ এখনো ওভাবে তৈরি হয়নি, যার কারণে আমাদের সবাইকে একটা কমন ফিল্ডে কম্পিট করতে হয়। এবং এই কমন ফিল্ডে কম্পিট করার সুযোগ কিন্তু এই যেই ডিপার্টমেন্টগুলো নিয়ে আমাদের সবার চিন্তা যে এরা আসলে কি করবে, এদের সবার কিন্তু কমন ফিল্ডে কম্পিট করার মতো সুযোগ রয়েছে। আমরা আরবি, উর্দু, ফার্সি, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি এ সকল ডিপার্টমেন্ট থেকে সবাই বিসিএস এ কম্পিট করতে পারি, আমাদের সবার ব্যাংকে কম্পিট করার সুযোগ আছে, আমাদের বিভিন্ন ফার্স্ট ক্লাস চাকরিতে কম্পিট করার সুযোগ আছে, সেকেন্ড ক্লাস চাকরিতে কম্পিট করার সুযোগ আছে। এখন এটা আলোচনার বিষয় হতে পারে যে কম্পিট করে আমরা কত দূর যেতে পারি। দ্যাট ডেফিনেটলি শুধুমাত্র আমার সাবজেক্টের উপর ডিপেন্ড করে না, সেটা আমার পার্সোনাল স্কিলের উপর ডিপেন্ড করে, আমার পার্সোনাল কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আমি কতটা নিজেকে তৈরি করতে পারছি। ওই পাবলিক অ্যাপিয়ারেন্স গুলোতে আমি যখন নিজেকে নিয়ে যাই, যখন পরীক্ষাগুলোতে যাই, কম্পিট করি, তখন আমি আসলে নিজেকে কতটা উপযুক্ত ক্যান্ডিডেট হিসেবে তৈরি করতে পারছি, এটার উপর ডিপেন্ড করে। এই জন্য পাবলিকলি যেই এরিয়াগুলোতে সবাই কম্পিট করার সুযোগ আছে, খুব কিছু রেয়ার ব্যাংক আছে যারা হচ্ছে সাবজেক্ট নির্ধারণ করে দেয় এই সাবজেক্টের বাইরে অ্যাপ্লাই করতে পারবে না, বাইরে বাকি সব জায়গাতেই তো সবার কম্পিট করার সুযোগ আছে, পাবলিক জব যেগুলো আর কি, মানে সরকারি চাকরিগুলোতে।
তারপর প্রাইভেট চাকরিরও সুযোগ আছে। আমি বলব যে আমাদের তো সুযোগ বরং এদিকের পাশাপাশি আরো বাড়তি দিকে আছে। মাদ্রাসায় কাজ করার সুযোগ আছে। তারপরে সরকারি স্কুল কলেজে কাজ করার সুযোগ আছে। শিক্ষক নিবন্ধন দিয়ে সেখানে কাজ করার সুযোগ আছে। আরো বিভিন্ন জায়গাতে কাজ করার সুযোগ আছে। সাবজেক্টের সাথে একেবারে খুবই পার্টিকুলার এরিয়াতে যদি বলি, আরবি থেকে আপনি যদি পাস করেন আমি বলব আরবি, ইসলামিক স্টাডিজ থেকে আমাদের তো আ সরকারি চাকরি বা যেগুলো বললাম বা এগুলোতে কম্পিট করার পাশাপাশি আরো কিছু সাবজেক্ট রিলেটেড এরিয়া যদি বলি, আমাদের টিচিং প্রফেশনে আসার সেটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিশ্ববিদ্যালয় হতে পারে, কলেজে হতে পারে, স্কুলে হতে পারে। তার পাশাপাশি আরো বিভিন্ন ইনস্টিটিউশন আমাদের দেখা গেল আরবি ভাষার উপর নির্দিষ্ট কোনো ভাষা রিলেটেড কোনো ইনস্টিটিউটে কাজ করা। তারপরে হচ্ছে আ ইন্টারন্যাশনালি কিছু কাজ করার সুযোগ আছে। আমরা অনেকে যেমন আমি একটা এক্সাম্পল এখানে দিব আজকে। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি বড়, বড় যে অর্গানাইজেশন গুলো আছে, জাতিসংঘ বলেন, তারপরে হচ্ছে জাতিসংঘের অনেকগুলো শাখা অর্গানাইজেশন আছে। ইউএন এর যে অন্যান্য যে অর্গানাইজেশন গুলো বিভিন্ন জায়গাতে কাজ করে, সেই অর্গানাইজেশন গুলো বলেন। তারপর হচ্ছে ওআইসি আছে। আরো কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যাদের বিভিন্ন প্রোগ্রামের জন্য ইন্টারপ্রিটেশন সার্ভিসটা খুবই জরুরি হয়, খুব ইম্পোর্টেন্ট থাকে। আরবি বিভাগের শিক্ষার্থীদের ধরেন আরবির যদি তাদের দখলটা ভালো থাকে, সেই সাথে যদি আরবির পাশাপাশি তাদের বাংলার যেহেতু নিজের ভাষা, পাশাপাশি ইংরেজিতে যদি একইভাবে তারা নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে। ইন্টারপ্রিটেশন এর একটা বড় কাজের সুযোগ আমাদের শিক্ষার্থীদের জন্য ওভারঅল সব জায়গাতে রয়েছে। আমি বলব যে এইটা আরব বিশ্বে রয়েছে, এটা পশ্চিমা বিশ্বে রয়েছে, বিভিন্ন জায়গাতে এই কাজের সুযোগ রয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল বলি। আমরা ২০২২ সালে তুরস্কে ইস্তাম্বুলে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। সেটা হচ্ছে বাংলাদেশ এবং লিবিয়ার মাঝখানে, লিবিয়ার মধ্যকার একটা দ্বিপাক্ষিক মিটিং ছিল। তো সেই মিটিং আয়োজন করেছিল ইউএন আম আম অর্গানাইজেশনটা আমি তো মনে করতে পারছি না। ইউএন ওসি ব্যাপার না, মানে আমরা আইডিয়াটা পাচ্ছি আরকি যে এরকম ইন্টারন্যাশনাল একটা জিনিস হচ্ছে আরকি। হ্যাঁ, ইউনাইটেড নেশনেরই একটা ওদের নাম আই এম সরি সেটা ঠিক আছে, দ্যাটস ফাইন আরকি। হ্যাঁ। মাহাদি ভাই ছিল বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ। তো মাহাদি ভাই আমাদেরকে এনগেজ করিয়েছেন সেখানে। আমি সেখানে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছিলাম। সেখানে আমাদের পাশাপাশি জাতিসংঘ থেকে এমপ্লয়েড আবার হচ্ছে ২ জন ইন্টারপ্রেটার ছিলেন। ২ জনই সিরিয়ান। তো ওদের সাথে আমাদের কথা হয়েছিল। তো আমরা তো আর ফ্রিকোয়েন্টলি এরকম ইন্টারপ্রিটেশন এ যাই না। বাট ওদেরকে জিজ্ঞেস করেছিলাম। এটা ওদের প্রফেশন। ওদের ২ জন ওরা হচ্ছে এটাকে পেশা হিসেবে নিয়েছে এবং ওরা ফ্রিল্যান্স ইন্টারপ্রেটার হিসাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে সার্ভ করে থাকে। তো ওরা বলল যে ওরা জাতিসংঘের আ মানে সাধারণ অধিবেশন থেকে শুরু করে বিভিন্ন অধিবেশনে ইন্টারপ্রিটেশন এর কাজ করে এবং মোটামুটি সব বড় প্রোগ্রাম গুলোতে ইন্টারপ্রিটেশন এর জন্য ওদেরকে ডাকা হয়। এবং ওরা পড়াশোনা করেছে ইন্টারপ্রিটেশন ফিল্ডে। অ্যারাবিক অ্যান্ড ইংলিশের ইন্টারপ্রিটেশন এর উপর তারা পড়াশোনা করেছে, মাস্টার্স করেছে, পিএইচডি করেছে এবং তারা কাজ করছে এখন সেই ফিল্ডেই। একজনের এখানে PhD ছোট করা একটা ছিল। প্রশ্ন আছে আরকি। সরি একটু ইন্টারাপ্ট করলাম। যে এই জিনিসটা আমার কাছে একটু কেমন জানি লাগতেছে। ধরেন হচ্ছে অ্যারাবিক ইন্টারপ্রেটার দরকার। তো সেটা তো আরব দেশ থেকে বা যাদের মানে আরবিটা তাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, তাদেরকে না নিয়ে কেন আমাদের গুরুত্বটা বা আমরা কি করলে এটার জন্য কোয়ালিফাইড হব? এইটার জন্য ভাষাগত দক্ষতা দেখেন সবসময় ব্যাপারটা এমন না যে শুধু নেটিভ স্পিকারদেরকেই খোঁজা হয়। আমাদের অনেক শিক্ষার্থীরা রয়েছে যাদের আরবি ভাষাগত যোগ্যতা নেটিভদের কাছাকাছি এবং তারা খুব স্বাভাবিকভাবেই সেখানে সেই লেভেলে কথা বলতে পারে, ট্রান্সলেট করতে পারে, ইন্টারপ্রেট করতে পারে এবং খুবই একদম যেটাকে আমরা বলি যে ইমিডিয়েট যেটা কাজ করতে হয় আরকি, ইনস্ট্যান্ট ইন্টারপ্রিটেশন করতে হয়। তো এই কাজ কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীরাও করতে পারে এবং অনারব অনেকের আরবির যোগ্যতা, আরবির ভাষাগত দক্ষতা এত ভালো থাকে যে তারা আরবদের মতো খুবই মানে কি বলে ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারে এবং সেটাকে ডিল করতে পারে। এটা কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে কিন্তু দেখি আরকি। কারণ আমি বলতেছি যে ইংলিশ যখন আমাদের লোকজন বলে তখন কিন্তু আমরা বলি না যে লন্ডন থেকে একজনকে নিয়ে আসো, আমেরিকা থেকে একজনকে নিয়ে আসো। আমাদের মানুষটা কিন্তু ইংরেজি শিখে ইংরেজি করতে পারতেছে। কিন্তু আরবির ক্ষেত্রে বা ফ্রেঞ্চের ক্ষেত্রে বা চাইনিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কিন্তু ওদেরকে খুঁজি যে চায়নার একজন লাগবে বা হয়তো মিডল ইস্টের একজনকে লাগবে। সেটা কিন্তু না। ইংলিশের ক্ষেত্রে যেহেতু আমাদের লোকজন ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারে, টিচার হিসেবে কাজ করতে পারে শেখানোর ক্ষেত্রে, তাহলে অ্যারাবিক ক্ষেত্রে কিন্তু আমাদের যারা ভালো পারে অবশ্যই তার কোয়ালিফাইড হবে, সেও করতে পারবে। এটা একটু আমি জাস্ট এই অ্যাঙ্গেলটা একটু অ্যাড করতে এটাতে চাচ্ছি। আমাদের সেটাই আপনি যেটা বলছিলেন। আমাদেরও আরবিতে অনেক ভালো শিক্ষার্থীরা রয়েছে যাদের ভাষাগত দক্ষতা অনেক ভালো এবং যারা খুবই স্বাভাবিকভাবে নেটিভদের মতো ফ্লুয়েন্টলি এগুলো ডিল করতে জানে। এই ট্রান্সলেশন ইন্টারপ্রিটেশনটাকে। সাধারণত যেটা হয় যে ইন্টারপ্রিটেশন প্রোগ্রামগুলোতে যখন কথা বলে ইনস্ট্যান্ট ট্রান্সলেট বা ইন্টারপ্রেট করতে হয়।
এই যোগ্যতা আমাদের অনেক শিক্ষার্থীরই রয়েছে, আরবি বিভাগের অনেক শিক্ষার্থী রয়েছে। পাশাপাশি আমাদের আরো এই বিভাগে যারা পড়াশোনা করতে আসবে, যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কওমি থেকে আসছে, আলিয়া থেকে আসছে, এরকম অনেক স্টুডেন্টকে পাওয়া যায়। পাশাপাশি তাদের তো পড়াশোনার এই সময়টাতে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের অনেক সুযোগ রয়েছেই। তো এই জন্য আমাদের শিক্ষার্থীরাও নিজেদেরকে তৈরি করতে পারে এবং নিজেদেরকে দেখেন, আপনার যদি ভাষাগত যোগ্যতা থাকে আপনি আসলে কোথাও আটকে যাবেন না। আর এই দুনিয়ায়, বর্তমানের দুনিয়ায় ভাষাগত স্কিলটা কত জরুরি এটা আপনি দেশের বাইরে না আসলে আপনি বুঝবেনই না। আপনাকে একটা ছোট্ট আরেকটা এক্সাম্পল বলি। আমি 2016 দিকে আমি যখন ব্রুনাইতে ছিলাম, তো 17 শেষে আমি বাংলাদেশ এম্বাসিতে কিছুদিন কাজ করেছি ব্রুনাইয়ের। সেখানে আমাদের একজন বাংলাদেশী ভাইয়ের ব্যাপারে কথা শুনেছি। তিনি কোরিয়াতে থাকেন। সেখানে ব্রুনাইতে ঘুরতে এসেছিলেন। উনি বলেছিলেন আরকি। তো উনি কোরিয়াতে বাংলাদেশ থেকে আ মাত্র আ ইন্টারমিডিয়েট অথবা ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে উনি কোরিয়া গেছেন। এখন কোরিয়াতে কাজ করেন এবং সেখানে খুবই হ্যান্ডসাম একটা সেলারি পান। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, "আপনি আসলে পড়াশোনা এতটুকু অল্প একটু পড়াশোনা করেছেন, এখন সেখানে আছেন। আপনি আপনার কাজের সুবিধায় আপনাকে আপনার কোন স্কিলটা বেশি হেল্প করছে? আপনি এত ভালো পজিশনে আছেন, ভালো সেলারি পাচ্ছেন কোরিয়ার মতো দেশে।" তো বলল যে, "আমার আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই স্কিলটা এখানে আমাকে হেল্প করছে সেটা হচ্ছে আমার ভাষাগত দক্ষতা। আমি এখানে আসার পর কোরিয়ান ভাষাটা খুব ভালোভাবে শিখেছি। শেখার পরে যেটা হয়েছে, এখন আমি একই সাথে বাঙালিদের সাথে ডিল করতে জানি, কোরিয়ানদের সাথে ডিল করতে জানি। যার কারণে কোম্পানি তাদের প্রয়োজনে আমাকে শুধুমাত্র কমিউনিকেশন দিকটা দেখাশোনা করার জন্য আমাকে সেখানে রেখেছে। তার কিন্তু আর অন্য কোনো কাজের জন্য তাকে সেখানে গুরুত্ব দেয়া হচ্ছে না। শুধুমাত্র ভাষাগত যোগ্যতার কারণে। পৃথিবীটা এখন এত বেশি মাল্টিলিঙ্গুয়াল আ আ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আপনার ভাষাগত যোগ্যতা আপনাকে খুব স্বাভাবিকভাবে অন্য ১০ জনের চেয়ে আলাদা করে ফেলবে। আপনি আরবি জানেন, আপনি ইংরেজি জানেন, আপনি অন্য ১০ জন ক্যান্ডিডেটের চেয়ে আলাদা একজন। কারণ তাদের কেউ একজন আরবি জানলে আরেকজন ইংরেজি জানে। কেউ আরবি জানলে ইংরেজি জানে না, কেউ ইংরেজি জানলে আরবি জানে না। তা আপনি একই সাথে যদি দুটো ভাষাতেই আপনার দক্ষতা ডেভেলপ করতে পারেন এবং আরবির যে একটা এক্সট্রা স্কিল আপনার মাদ্রাসা থেকে পড়ে আসার কারণে আগে থেকেই থাকছে, এই ব্যাপারটি আপনার পাশের অনেক প্রতিযোগী ক্যান্ডিডেটের থাকে না। তো সেই জায়গায় না থাকার কারণে আপনি এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। ভাষাগত দক্ষতা আপনাকে খুব স্বাভাবিকভাবেই অনেক বড়, বড় জায়গাতে নিজের আ মানে জায়গা তৈরি করে নেয়ার বা পজিশন তৈরি করে নেয়ার সুযোগ করে দেয়। সেজন্য আমি বলব এই বিভাগগুলো থেকে পড়ার পর কারোর হীনমন্যতা আসার সুযোগ নেই যে আমি আসলে কোথায় কাজ করব। আমি যদি মনে করি যে এই পৃথিবীটাকে আমার কাজের জায়গার জন্য শুধু বাংলাদেশ, শুধু ঢাকা ইউনিভার্সিটি, শুধু ঢাকা এই একটা জায়গাতে নয়, আমার কাজ করার জন্য আমার বিচরণ ক্ষেত্র এই পৃথিবীর সর্বত্র। আমি সব জায়গায় কাজ করার সুযোগ নিজের জন্য তৈরি করতে পারি। আমরা কিছুদিন আগে আ মা দেখেছিলাম যে সৌদি আরবে, দুবাইতে, কাতারে বিভিন্ন আরব দেশগুলোতে যেই কিছু কোম্পানি রয়েছে যারা হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে বিভিন্ন এমপ্লয়ি রিক্রুট করে। সেখানের জন্য তাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকে, রিকোয়ারমেন্টস থাকে। তাদের রিকোয়ারমেন্টস গুলোতে আরবি ভাষায় দক্ষ হওয়া এটা একটা বড় রিকোয়ারমেন্টস থাকে ইন্টারন্যাশনাল এমপ্লয়িদের মধ্যে। তো আমরা যারা আমাদের শিক্ষার্থীরা রয়েছে তারা এই বিষয়গুলো মাথায় রাখতে পারে। সেখানে সেগুলোর খোঁজ রাখতে পারে। সেই রিকোয়ারমেন্টস এর পাশাপাশি অন্যান্য যদি আরো কিছু রিকোয়ারমেন্টস থাকে সেটা ফুলফিল করতে পারলে এইরকম বড় জায়গাতে কাজ করার জন্য তাদের সুযোগ রয়েছে। এবং তারা সেখানেও এপ্লাই করতে পারে। ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট এ কাজ করার মতো। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরেন কোনো একজনের হয়তো মানে ল্যাঙ্গুয়েজ দক্ষতা আছে, তার পাশাপাশি হয়তো ইসলামিক নলেজ আছে। এখন সে হয়তো আপনার এই বিভিন্ন ইসলামিক রিলেটেড সাবজেক্টও পড়তে পারে অথবা অন্য কোনো সাবজেক্টও পড়লেও কিন্তু পার্সোনাল কিছু মাঝে দেখি যাদের হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট বা কিউরিওসিটি অথবা রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে তাদের কিছু রিলিজিয়াস নলেজ সামহাও হইছে, কম হোক বেশি একটা রিজনেবল হইছে। এখন এটার জন্য তারা যদি একটা স্টুডেন্ট থাকা অবস্থায় একটা পার্ট টাইম কাজ করতে চায় বা হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো একটা জিনিসের সাথে ইনভলভ হতে চায়, এই ধরনের কমিউনিটি বা কোনো প্ল্যাটফর্মের কথা কি আপনার এই মুহূর্তে মাথায় আসতেছে কিনা যে এই জায়গায় গিয়ে একজন মানুষের হয়তো ল্যাঙ্গুয়েজ নলেজ অথবা ইসলামিক নলেজ আছে, সেটা ইসলামের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, সে যে কোনো একটা ব্রাঞ্চে তার কিছু নলেজ আছে, এটা দিয়ে সে কিছু একটা পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করতে চায় লোকালি এবং ইন্টারন্যাশনালি। সেরকম কোনো কমিউনিটি বা প্ল্যাটফর্ম বা চ্যানেল বা কেউ হয়তো একটা দুটা ডিসক্রিট এক্সাম্পল হতে পারে যে হয়তো অমুক একটা কোম্পানিতে বা অমুক একটা জায়গায় হচ্ছে এইভাবে সে হচ্ছে এক ধরনের জব পাইছে। আমরা তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ দক্ষতার সম্পর্কে তো জানলামই, এর বাইরে ইসলামিক কোনো একটা নলেজ হয়তো কারো একজনের হয়তো হাদিস নিয়ে অনেক বেশি নলেজ থাকতেই পারে আর কি, আউট অফ পার্সোনাল ইন্টারেস্ট অথবা পড়াশোনার কারণে আর কি বা পার্সোনাল লার্নিং এর কারণে হতে পারে। ইসলামিক রিলেটেড আরো অনেক অনেক অ্যাঙ্গেল তো আছেই ডেফিনেটলি।
তো আপনার যদি এই বিষয়ে আমাদেরকে একটু সাজেশন বা অপশনস গুলো যদি একটু বলেন। এটা Student থাকা ডেফিনেটলি অবস্থায় অনেকগুলো full-time job। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমি বলব যে এটা লোকালিও আছে, ইন্টারন্যাশনালিও আছে। আমাদের যেমন ফর এক্সাম্পল আমি যদি আপনার প্রশ্নটাকে একজনের জন্য এভাবে চিন্তা করি, ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন শিক্ষার্থী যার আরবি ভাষাগত দক্ষতা আছে, পাশাপাশি ইসলামিক স্টাডিজ এর উপর যার ভালো জ্ঞান আছে, ভালো জানাশোনা আছে কোনো একটা ফিল্ডে, ইট কুড বি তাফসীর হতে পারে, হাদিস হতে পারে, ফিকহ হতে পারে, যেকোনো কিছুতে। দেখেন আপনার কাজ করার জন্য ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে সাধারণত যেটা হয় ওভাবে কাজ করার সুযোগ তো খুব বেশি থাকে না, পড়াশোনা নিয়মিত এগুলো করা। তার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করার সুযোগ যেটা থাকে সেটা হচ্ছে গবেষণামূলক কাজ করা, কোনো রিসার্চ অর্গানাইজেশনের সাথে কাজ করা, রিসার্চের সময় দেয়া, কোনো কিছু নিয়ে একটু পড়াশোনা করা, এটি হচ্ছে সবচেয়ে বড় পার্ট টাইম কাজ হিসেবে সুযোগ থাকে। পাশাপাশি টিচিং এরও একটা সুযোগ থাকে। এখন এরকম প্ল্যাটফর্ম বাংলাদেশে অনেক আছে। বাংলাদেশে অনেকগুলো রিসার্চ অর্গানাইজেশন আছে যারা ইসলামিক স্টাডিজ নিয়ে কাজ করে, এই বেসড বা হচ্ছে আরবি ইসলামিক স্টাডিজ বেসড রিসার্চ নিয়ে কাজ করে। তারপরে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম ধরেন বিভিন্ন সময়ে শর্ট কোর্স চালু করে। এই যে শর্ট কোর্সগুলো ৩ মাসের, ৬ মাসের, সেগুলোতে হচ্ছে তাদের বিভিন্ন সময়ে ভালো ইনস্ট্রাক্টর দরকার হয়। কেউ যদি মনে করে যে তার ওই ফিল্ডে ভালো দক্ষতা রয়েছে, সে সেখানে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারে। অনেক সময় ইনস্ট্রাক্টর স্টুডেন্টদের থেকে না নিয়ে দেখা যায় টিচারদের থেকেই নিতে চায়। কিন্তু সেই টিচারদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যায়। বাংলাদেশে কয়েকটি প্ল্যাটফর্মে এরকম আছে। আবার ইন্টারন্যাশনালি তো এটার কোনো আমি বলব যে ইন্টারন্যাশনালি আমরা জাস্ট এক্সপ্লোর করি না, খুঁজি না। এইজন্য আমাদের কাছে মনে হয় যে আসলে নেই। আমি বলব আরব বিশ্বে, এশিয়াতে, ইউরোপে, আফ্রিকায়, আমেরিকাতে সব জায়গাতেই এই সুযোগগুলো রয়েছে। ইন্টারন্যাশনাল অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমরা সেগুলোতে কাজ করার জন্য বিশেষ করে আমাদের কি দরকার? আমাদের হচ্ছে জানা দরকার, এক্সপ্লোর করা দরকার, জানা দরকার এবং তারপর কমিউনিকেশন করা দরকার। যারা দায়িত্বশীল রয়েছে তাদের কাছে রিচ করা দরকার যে আমার এই কোয়ালিটিস গুলো রয়েছে, তোমাদের কোনো আ প্রোগ্রামে, কোনো কোর্সে কিংবা হচ্ছে কোনো রিসার্চ এর কাজে তোমাদের যদি মনে হয় যে কারোর সাপোর্ট দরকার বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাউকে প্রয়োজন, আমি এটার জন্য আমি কি বলে এটাকে, আমার সেই যথেষ্ট যোগ্যতা রয়েছে, আই ক্যান ওয়ার্ক উইথ ইউ। এইভাবে আমি তাদেরকে রিচ করা এবং হচ্ছে গিয়ে তাদের কাছে পৌঁছানো, এই জায়গায় এইটুকু যাওয়া আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ আমরা আসলে ভালোভাবে জানি না। তো অনেকগুলো অর্গানাইজেশন রয়েছে, রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, পাশাপাশি হচ্ছে অন্যান্য অর্গানাইজেশন রয়েছে যেগুলোতে আমার কাজ করার সুযোগ থাকে। অনলাইনে তো এখন যেহেতু অনেকেই ফ্রিল্যান্স কাজ করে, তো সেজন্য অনলাইনে তো আমাদের একটা বড় দুনিয়া তৈরি হয়েছে। যেই দুনিয়াতে আসলে আমি বাংলাদেশে বসেও দুনিয়ার যেকোনো জায়গার জন্য, যেকোনো প্ল্যাটফর্মের জন্য কাজ করতে পারি এবং সেটা সময়ের সাথে মিলিয়েও আমি কাজ করতে পারি। যেহেতু সময়ের একটা ব্যবধান থাকে। আমি যখন ব্যস্ত থাকবো দেখা যাবে বাংলাদেশে আমার যখন ব্যস্ততা থাকবে তখন আমার তার বাইরে আমি যখন ফ্রি থাকবো ওই ফ্রি টাইমে আমি কাজগুলো করে নিতে পারবো। এরকম কাজ করার সুযোগ আছে। তা আমি বলব যে স্টুডেন্টদের জন্য এই মানে স্টুডেন্ট লাইফে যখন তারা ছাত্র থাকে পার্ট টাইম কোনো কাজ করা, এটার সুযোগ দেশেও রয়েছে, দেশের বাইরেও রয়েছে। আমাদেরকে শুধু খুঁজতে হবে আমার এক্সপার্টিসটা কোন ফিল্ডে এবং সেই এক্সপার্টিস নিয়ে কারা কাজ করছে। খুবই পার্টিকুলারলি তাফসীর নিয়ে কেউ কাজ করছে, হাদিস নিয়ে কেউ কাজ করছে, ফিকহ নিয়ে কেউ কাজ করছে। আবার হচ্ছে আরবি ভাষাগত দক্ষতার জায়গায় কেউ কাজ করছে। কোন ফিল্ডে কারা কাজ করছে এটা আমার জানা দরকার এবং আমার এক্সপার্টিসটা তাদেরকে জানানো দরকার যে আমি সেখানে কাজ করার জন্য আগ্রহী। যদি আপনাদের কখনো কারোর সাপোর্ট প্রয়োজন হয় জাস্ট লেট মি নো। এই জায়গাতে হ্যাঁ, আমার মনে হয় স্টুডেন্টদের অনেক সুযোগ রয়েছে। এবং অনেক এটা তো আমরা কিছু মানে জব বা পার্ট টাইম নিয়ে আলোচনা করলাম। এমনিতে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস রিলেটেড আপনার নরমাল জেনারেল যে সকল কো-কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে সেগুলোর সাথে তো কেউ চাইলে ডেফিনিটলি ইনভলভ হইতেই পারে। যেমন আপনি নিজেও হয়তো বিতর্কের সাথে ডিবেটিং ক্লাবের সাথে জড়িত ছিলেন। সেগুলো মেইন স্ট্রিমে অনেক অপশনস আছে। সেটা তো আমরা অনেকে হয়তো জানি অথবা চেষ্টা করলে জেনে ফেলবো। কারো যদি হচ্ছে এই ইসলামিক সাবজেক্টগুলো বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অথবা এই বিষয়ে পার্সোনাল কিউরিওসিটি থাকে, তাহলে কি ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা হয়তো আমরা বিজনেসের ওয়ার্ল্ডে দেখি বিজনেস কম্পিটিশন, সেটা আমরা বিজনেসের ক্ষেত্রে বিজনেস রিলেটেড আপনি বিজনেস কম্পিটিশন করবেন বা ডিবেট করলে অনেক ক্ষেত্রে আপনি সমসাময়িক টপিক বা পলিটিক্স এগুলো নিয়ে করবেন। সো এইরকম ইসলামিক যারা এই জিনিসগুলোকে হয়তো যারা পড়াশোনা করে বা কিউরিওসিটি আছে, পার্সোনাল নলেজ আছে, তারা এই স্পেসিফিক লাইনের কম্পিটিশন বা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা এই ধরনের কি কি জিনিস করতে পারে যদি সে এই সাইডে চায়। আর যদি সে জেনারেল লাইনে চায় সেখানে তো সে ডেফিনেটলি করতেই পারে আর কি। তো ইসলামিক সাইডে লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো কম্পিটিশন আমরা দেখি। ইউজুয়ালি আমরা দেখি হচ্ছে আহ বাইরে থেকে বেশি দেখি হচ্ছে কোরআন তেলাওয়াতের হয়তো একটা কম্পিটিশন দেখি, অনেক ক্ষেত্রে আজানের একটা কম্পিটিশন আমরা দেখি বাইরে থেকে আর কি। এই ছাড়া আর কি ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেটা হয়তো অ্যারাবিক রিলেটেড বা রিলিজিয়াস রিলেটেড একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা স্কুল কলেজের স্টুডেন্ট অথবা মাদ্রাসার স্টুডেন্ট করতে পারে, যেটা তাকে
তার হয়তো পার্সোনালিটিটাকে গ্রো করতে অথবা তার নিজের ভিতরে যেই চিন্তাটাকে আছে সেটাকে আরো বেশি স্ট্রঙ্গার করতে হেল্প করতে পারে আর কি। সো আপনি যদি হচ্ছে মেবি জেনারেল লাইনের কিছু বলতে পারেন, যেটা আমরা সাধারণত জেনারেল লাইন বলে থাকি, অথবা এই ইসলামিক বা আরবিক রিলেটেড যদি কিছু আপনি এই অ্যাঙ্গেলে যদি অ্যাড করতে চান আর কি। আচ্ছা, প্রথমত জেনারেল লাইন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যেটা বলেছেন যে আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য শিক্ষার্থীদের কিছু জায়গাতে সবারই কাজ করার সুযোগ থাকে। যেমন বিতর্কের জায়গাতে শিক্ষার্থীরা আপনি কোন ব্যাকগ্রাউন্ডের সেটা কখনোই ম্যাটার করে না। আপনি নিজের স্কিল এবং হচ্ছে নিজের যোগ্যতায় আপনি যে কোনো কেউই বিতর্কের সাথে সম্পৃক্ত হতে পারেন এবং হচ্ছে আপনি সেখানে কাজ করতে পারেন। আমার মনে হয় যে বিতর্ক আমাকে কিছু জায়গাতে হেল্প করেছে। আই উইল ডেফিনেটলি গিভ ক্রেডিট টু ডিবেটস। সেটা হচ্ছে বিতর্ক, আমার কথা বলা, তারপরে হচ্ছে আমার নিজেকে তৈরি করা, বিশেষ করে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় ডিল করার জন্য বিতর্ক একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তৈরি করে। যেহেতু আমরা যখন ডিবেট করতাম আমাদের যেটা হতো, এখনো হয়, খুব ইনস্ট্যান্ট টপিক দেওয়া হতো, তার উপর আমরা টস করে পক্ষ বিপক্ষ নির্ধারণ করে বিতর্ক করতাম এবং প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি সময় না পাওয়া গেলেও অল্প সময়ের মধ্যে আমাদেরকে বিতর্কের মঞ্চে দাঁড়াতে হতো। এটি স্বাভাবিকভাবেই দুটো জিনিস, একটা হচ্ছে আমাদেরকে নিজের সাবজেক্ট এরিয়ার বাইরেও অনেক কিছু পড়ালেখা করতে হতো। আমরা বিজ্ঞান বিতর্ক করেছি, তারপরে হচ্ছে ইকোনমিক্স ডিবেট করেছি, তারপরে হচ্ছে আমাদের বিজনেস ফিল্ডের বিতর্ক করেছি। একেবারে দেখা যায় সব ফিল্ডেই আমাদের ঘুরতে হয় বিতার্কিকদেরকে, আমি আমার কথা না, সব বিতার্কিকদেরকেই, সে যেই ফিল্ডেরই হোক তাকে অন্যান্য ফিল্ডেও একটা বেসিক নলেজ তাকে রাখতে হয়। নাইলে আসলে কথা বলা যায় না। বিতর্কের মঞ্চে তো শুধু দাঁড়িয়ে থাকলে হয় না, কথা বলতে হয়, আর কথা বলার জন্য জানতে হয়। তো বিতর্ক করলে একটা জিনিস হয়, পড়াশোনার অনেক সুযোগ তৈরি হয়। নিজে অনেক সময় দেখা যায় ইচ্ছে করে নিজের ফিল্ডের বাইরের বই পড়া হয় না, কিন্তু বিতর্ক করতে গেলে তখন ভিতর থেকেই আসে যে না, আমি একটু নিজেকে প্রস্তুত করি। ভালো বিতার্কিক হতে হলে আমাকে একটু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, পড়ালেখা করতে হবে। এবং বিতর্কে যখন ছাত্র জীবনে থাকি তখন তো বিতর্ক একটা ডেফিনেটলি খুব বড় প্যাশন ছিল, যে বিতর্কে আমাকে ভালো করতে হবে, চ্যাম্পিয়নশিপ পাইতে হবে এবং কি বলে এটাকে, টপ স্পিকার হইতে হবে। এই ধরনের আগ্রহ যখন থাকে তখন আপনি স্বাভাবিকভাবেই অনেক বেশি পড়ালেখা করার চেষ্টা করবেন, নিজের এরিয়ার বাইরে গিয়েও পড়ালেখা করার চেষ্টা করবেন, বোঝার জন্য কোন জায়গাটাকে আপনি কিভাবে ডিল করবেন। একজন বিতার্কিক হিসেবে আপনাকে যদি ওই ফিল্ডে কখনো কথা বলতে দেওয়া হয়, আপনি কিভাবে সেটা ডিল করবেন, এই জন্য অনেক পড়ালেখা করতে হয়। এটা একটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন বিতর্ক করতে থাকবেন তখন আপনার যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা তৈরি হয়, আপনি ধরেন কোনো একটা জায়গায় কাজ করছেন, তখন স্বাভাবিকভাবে আপনি যদি লেখালেখিও করেন, গবেষণাও করেন, আর্টিকেলও লেখেন, তখন আপনি নিজে যেটা লিখছেন এটার সাথে সাথে আপনার মাথায় আসবে যে আমার এই লেখাটার কাউন্টার আর্গুমেন্ট কি হতে পারে, ওই কাউন্টার আর্গুমেন্টটাকে আমি কিভাবে ডিল করব, সেই কাউন্টার আর্গুমেন্টটার জন্য আমার আর্গুমেন্ট কি হবে, আমি পুনরায় সেটা রিভার্ট করব কিভাবে। এই যে বিষয়গুলো তৈরি হয়, আপনার এই অ্যানালাইসিস করা, তারপরে হচ্ছে নিজে ক্রিটিক নিতে পারা এবং হচ্ছে ক্রিটিক করার মতো ক্যাপাবিলিটি তৈরি হওয়া, এগুলো আপনি বিতর্ক করলে আপনার খুব স্বাভাবিকভাবেই বিতর্কের মধ্য দিয়ে তৈরি হয়। তো এই জন্য আপনি যেই ব্যাকগ্রাউন্ডেরই হন, আপনি মাদ্রাসার আরবি ইসলামিক স্টাডিজের, আপনিও বিতর্কে আসতে পারেন এবং বিতর্কে এই জায়গাগুলোতে আপনি নিজের এই যোগ্যতাগুলো তৈরি করে নিতে পারেন। তার পাশাপাশি আমি যেটা বলবো, মাদ্রাসা শিক্ষার্থীর জন্য আজান আর কোরআন তেলাওয়াত তো আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য না, এটা তো মানে যারা হচ্ছে কোরআন তেলাওয়াতের প্রোগ্রামে তো খুব ছোট বয়সে যায়, আর আজান কোরআন তেলাওয়াত এগুলো খুব ছোট বয়সের যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তারা যায়, তারা অংশগ্রহণ করে। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আমি বলবো যে ওভারঅল মানে ইসলামিক স্টাডিজ রিলেটেড ফিল্ডে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলি, সবার আগে যেটি বলবো আমি, পাবলিক স্পিকিং কম্পিটিশন গুলোতে টার্গেট করা। বিশেষ করে পৃথিবীতে অনেকগুলো বড় পাবলিক স্পিকিং কম্পিটিশন হয়। এখন এই পাবলিক স্পিকিং কম্পিটিশন গুলো যেহেতু ইসলামিক স্টাডিজ নির্ভর হয়, ইসলামিক স্টাডিজ এর উপর বিভিন্ন টপিকের উপর, এটা আরবিতে হতে পারে, কোথাও আরবিতে হয়, কোথাও ইংরেজিতে হয়, অন্য কোনো ভাষায় কেউ আয়োজন করে কিনা সেটাও দেখা যেতে পারে। তো আরবি ইংরেজিতে এই পাবলিক স্পিকিং কম্পিটিশন গুলো টপিক কিন্তু মানে ঘুরে ফিরে দেখা যায় ইসলামিক স্টাডিজ এর কোনো একটা এরিয়াতে হয়। এটা কোরআনের ফিল্ডে, তাফসীরের ফিল্ডে হতে পারে, হাদিসে হতে পারে, ফিকহে হতে পারে, অন্য কিছুতে হতে পারে। তো সেই ফিল্ডে আমার যেই ফিল্ডে এক্সপার্টিস আছে সেই ফিল্ডের আমি কোনো একটা পাবলিক স্পিকিং কম্পিটিশনে পার্টিসিপেট করলাম। আমার যে জানা, আমি যখন 10 জন, 20 জন, 50 জন, 100 জন, বা এখন তো সবকিছু রেকর্ডেড থাকে, লক্ষ মানুষের সামনে আমি যখন কথা বলবো, তখন আমি যা জানি আমি সেটাকে কতটা ইউটিলাইজ করতে পারছি আমার কথায়, আমার কমিউনিকেশনে, আমার মানুষকে বোঝানোর ক্ষেত্রে, আমার এক্সপ্রেস করার ক্ষেত্রে, সেটাও আমি দেখতে পারি। এবং এই পাবলিক স্পিকিং কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে আমার প্রতিনিয়ত আমি নিজেকে তৈরি করার একটা সুযোগ পাবো এবং আমি আমার নিজেকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবো। আমি বলবো যে আমাদের ওভারঅল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একেবারে খুবই ইসলামিক স্টাডিজ এর ফিল্ডে যদি
দেখতে চাই পাবলিক স্পিকিং কম্পিটিশনটা খুব ভালো একটা জায়গা। আর পাশাপাশি আমাদের তো লেখালেখির সুযোগ আছে বিভিন্ন অর্গানাইজেশনে। আমরা স্টুডেন্ট যেই লেভেলেই থাকি, আমি যদি ভালো গবেষণা করতে জানি, আমি গবেষণাপত্র রিসার্চ পেপার লেখা এবং সেটা ভালো জায়গা থেকে পাবলিশ করার জন্য আমাকে চেষ্টা করা, সেই জায়গাগুলো তো একাডেমিক কাজ হলেও সেটা আমরা স্টুডেন্ট লাইফ থেকেই করার চেষ্টা করতে পারি। থ্যাংক ইউ। আমরা হচ্ছে আরেকটু আপনার হায়ার স্টাডি সম্পর্কে জানবো। আপনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফিনিশ করছেন, তারপরে আরেকটা মাস্টার্স করছেন, এবং মাস্টার্স যারা করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কায়রোর ইউনিভার্সিটিতে যারা ইসলামিক ব্যাকগ্রাউন্ডের, আমি যেভাবে দেখি এত আমার ক্ষুদ্র নলেজে বা ক্ষুদ্র জ্ঞানে দেখি, অনেকে হয়তো দেখা যায় যে আমি মিশরে বা টার্কিতে এরকম জায়গাগুলোতে সাধারণত মাস্টার্স করতে যায় বা পিএইচডি করে, মালয়েশিয়াতেও যায়, এই রিজনগুলোতে আমরা সাধারণত দেখি আর কি। যেটা আমার কাছে ডেফিনেটলি একটু আনকমন মনে হয়েছে সেটা হচ্ছে ধরেন ইউএসএ তে আপনার ব্যাকগ্রাউন্ডের একজন হয়তো মাস্টার্স করতে গেছে, পিএইচডি করতে গেছে। আমার নলেজের সীমাবদ্ধতার কারণে আমার কাছে এটা একটু আনইউজুয়াল মনে হয়েছে আর কি। সো আপনার কাছে কেন মনে হলো যে এই জায়গায় অপরচুনিটি আছে, বা আপনি কিভাবে জানলেন বা চেষ্টা করলেন, চ্যালেঞ্জটা কিরকম ছিল? এবং আমি কোনো একটা পোস্টে আপনার ছবি সহই দেখছিলাম, দেখি আমি কোনো একজনের পোস্টে দেখছিলাম, দেখেও ডেফিনেটলি আমার কাছে সারপ্রাইজিং লাগছে অনেস্টলি, যে তাই নাকি, এরকম কেন বা এরকম হয় নাকি আর কি। সো এটা আমার কাছে লাগছে, এটা ডেফিনেটলি আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে হয়েছে। বাট ইট হ্যাপেন্ড, মানে ট্রুথ হচ্ছে ইট হ্যাপেন্ড টু মি আর কি। হয়তো আপনি এই রেসপন্সটা তো অনেকের কাছে পেয়ে থাকতেও পারেন, নাও থাকতে পারেন। সো আপনার কিভাবে মনে হলো যে না এরকম আছে, বা ওইরকম একটা পশ্চিমা বিশ্বে আমরা উল্টা জিনিস হয়তো ধারণা করি, কিন্তু সেক্ষেত্রে এই টাইপের সাবজেক্টের উপরে মাস্টার্স করতে পারা বা পিএইচডি করতে পারার চিন্তা থেকে এক্সিকিউশন এবং কন্টিনিউশন সম্পর্কে যদি আমাদেরকে বলেন, বা প্রসেসের মধ্যে ডিফারেন্স কি, চ্যালেঞ্জ কি, প্রিপারেশন কিরকম লাগে, এই ফুল জার্নিটা যদি বলেন। অর্থাৎ অনার্স মাস্টার্সের এই পশ্চিমা বিশ্বে যদি আপনি করেন, কারণ করবে কিনা সেটা তার পার্সোনাল ডিসিশন, বাট যদি কেউ করতে চায়, প্রসেস, চ্যালেঞ্জ বা সিচুয়েশনটা আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কি, অন্যদের এক্সপেরিয়েন্স হয়তো ডিফারেন্ট হইতেই পারে, সেটা আলাদা হিসাব। একজন ব্যক্তি হিসাবে আপনার এক্সপেরিয়েন্স বা জার্নিটা কেমন ছিল, বা কেনই বা এই জিনিস আপনার কাছে আসলো, চেষ্টা করলেন আর কি, এটা সম্পর্কে যদি আমাদের একটু ডিটেল বলেন। এটা খুব কি বলে এটাকে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যেহেতু আমি নিজে হায়ার স্টাডিজ নিয়ে বেশ কিছু সেশন করেছি এবং আমি এগুলো আমার স্টুডেন্টদেরকে অনেকবার এগুলো এক্সপ্লেইন করেছি। আমার বিশেষ করে যাদের সাথে যারা আমার অডিয়েন্স ছিল, যারা আমার প্রোগ্রামগুলোতে ছিল, তাদেরকে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি। তো এটা আমার বলতে ভালো লাগে, কারণ আমি স্টুডেন্টদেরকে খুব এনকারেজ করি এবং আমি চাই আমার স্টুডেন্টরা অনেক বেশি তাদের লক্ষ্য পূরণে আসুক। ইদানিং অনেক স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করছে, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আরবি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছে, তারা পশ্চিমা বিশ্বে আসতে চায়, কাজ করতে চায়। এটা দেখে ভালো লাগছে এবং আই ট্রাই যে আমি সবাইকে কি বলে এটাকে রেসপন্স করার চেষ্টা করি, যে যেখানে নিজেদের কোয়েরি গুলো আমাকে তোলে আমি সেগুলো রিপ্লাই করার চেষ্টা করি। কারণ আমি চাই আমি আমার স্টুডেন্টদের মধ্যে আরবি ইসলামিক স্টাডিজের সে যে কোনো জায়গার হোক, ঢাকা ইউনিভার্সিটির হোক, রাজশাহীর হোক, কুষ্টিয়ার হোক, চিটাগাং এর হোক, কিংবা যে কোনো ইউনিভার্সিটির প্রাইভেটের হোক, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে হোক, দেশের বাইরে থেকে, আমাদের অন্য আরব বিশ্বের কোনো ইউনিভার্সিটি থেকে, আজহার থেকে, মদিনা থেকে অনেকেই যোগাযোগ করেছে। তো যেখান থেকেই হোক, যারা আসতে চায় ইসলামিক স্টাডিজ আরবি নিয়ে কাজ করতে চায়, আই ট্রাই টু হেল্প দেম আর কি। আমি চেষ্টা করি যে তাদের বিভিন্ন জানার বিষয়গুলোতে তাদেরকে জানানোর জন্য। তো এইটা বলি, আমার জার্নির বিষয়টা আপনি যেটা বললেন, আমাদের তো আসলে আমাদের স্যারদের কাছে শুনেছি, আমি জানি না, যদিও সত্যটা স্যাররা জানবেন, যে আমেরিকায় আরবি থেকে পাশ করে উচ্চশিক্ষার জন্য আসা আমি প্রথম কেউ। এর আগে আমাদের ডিপার্টমেন্ট 100 বছরের উপরের ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি, আরবি থেকে পড়ে আমেরিকায় হায়ার স্টাডিজের জন্য আগে আর কেউ আসেনি, স্যারদের থেকে শুনেছি। এর বাইরে কারোর কাছে কোনো ইনফরমেশন আছে কিনা আমি জানি না, আমি এটা ওভাবে বলিও না কারোর কাছে। যাই হোক, তো আমাদের আসলে যেটা হয়, আমাদের তো আমি 2018-তে জয়েন করেছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যারাবিক ডিপার্টমেন্টে। জয়েন করার পর যেটা হয়, এখন পিএইচডির জন্য বাইরে আসবো। এর আগে আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি যখন 2015-তে আমি যখন মাস্টার্স শেষ করি, তখন আমাদের দেশের বাইরে অ্যাপ্লাই করার জন্য একটা চিন্তা আমার, যে আমি অনার্স শেষ করে মাস্টার্স চলা অবস্থায় দেশের বাইরে, অথবা মাস্টার্স শেষ করে যেন আমি দেশের বাইরে কোথাও একটা মাস্টার্স করতে পারি, মাস্টার্স বা পিএইচডি করতে পারি, কারণ আমার হায়ার এডুকেশন নিয়ে আগে থেকেই টার্গেট ছিল। তো আমার অনার্সের ফাইনাল ইয়ার থেকেই আমি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তারপরে হচ্ছে আইএলটিএস দিলাম, অনার্সের ফাইনাল ইয়ারে থাকতেই আইএলটিএস দিলাম।
তখন হচ্ছে মাস্টার্সের জন্য আমি অ্যাপ্লাই করলাম। বিশেষ করে তখন ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতাম। তখন আমেরিকার ব্যাপারে আগ্রহ ছিল না। এটা ছাত্র জীবনে, আমি তখন অনার্স ফাইনাল ইয়ার শেষ করছি। তখন একই বছরে আমার সরি টু ইন্টারাপ্ট করলাম। তার মানে হচ্ছে যেটা আমরা ঠিক মতো করে হয়তো অনেক সময় খেয়াল করি না, কিন্তু ইংল্যান্ডের ইউনিভার্সিটি, ইউএস এর ইউনিভার্সিটিতে কিন্তু অ্যারাবিক রিলেটেড সাবজেক্ট আছে। হ্যাঁ, আমি ওই জায়গাতে আসছি। আমাদের সাবজেক্ট আছে, সুযোগ আছে। তো তখন আমি ইংল্যান্ডের ইউনিভার্সিটি গুলো ফোকাস করেছি এবং পাশাপাশি সৌদিতে, ব্রুনাইতে অ্যাপ্লাই করেছি। আমি সেকেন্ড মাস্টার্সটা ব্রুনাইতে করেছিলাম। তো আমার একই সময়ে সৌদিতে কিং সাউদ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিল, ব্রুনাইতে হয়েছিল, আর ইংল্যান্ডের 3টে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিল। ওয়েস্টমিনস্টারে হয়েছিল, তারপরে হচ্ছে বার্মিংহামে হয়েছিল, আর একটা হচ্ছে ব্রাইটন ইউনিভার্সিটিতে হয়েছিল। কিন্তু এদের কেউই আমাকে ফুল ফান্ডিং দেয়নি। 60% 50% এরকম ফান্ডিং দিয়েছে। সৌদি আরব তো ডেফিনেটলি ফুল ফান্ডিং ছিল, আর ব্রুনাইতে আমার ভালো স্কলারশিপ ফান্ডিং ছিল। কিন্তু সৌদিতে প্রবলেম যেটা হয়েছিল যে সৌদিতে তারা যে অ্যাকসেপ্টেন্সটা পাঠানোর ইশারে কবুল বলে, ওটা পাঠাতে দেরি করে, যার কারণে আবার ব্রুনাই থেকে আমার এমন প্রেশার ছিল যে ওরা খুবই ইমিডিয়েটলি আমাকে যেতে বলছে, ভালো স্কলারশিপ সবকিছু মিলিয়ে, আবার নতুন জায়গা। আর ইংল্যান্ড ওদেরকে আমি জানানোর পর ওরা বললো ওদের 100% স্কলারশিপ দেওয়ার সুযোগ নেই। তো আমি বলেছি আমি 100% ফান্ড ছাড়া আসবো না। তো ইংল্যান্ডে না গিয়ে তখন আমি ব্রুনাইতে চলে যাই। এটা তখন, তারপর তো ব্রুনাইতে পড়াশোনা করে আসলাম। তো জয়েন করার পর যেটা হয়েছে যে এখন পিএইচডির জন্য যাব, তখন চিন্তা করছিলাম যে আচ্ছা, আরব দেশগুলোতে তো ডেফিনেটলি পিএইচডি করার সুযোগ আছে, আমাদের স্যাররা অনেকেই করেছেন বা এখনো করছেন। পাশাপাশি পশ্চিমা বিশ্বে কি আমাদের আরবি ইসলামিক স্টাডিজে পিএইচডি করার সুযোগ নেই? এরকম চিন্তা আসছিল যে কেন এদিকে চেষ্টা করছি না। আমার কিছু কলিগ এবং আমার ঢাকা ইউনিভার্সিটির কিছু মানে আমার খুব ক্লোজ কলিগ যারা 1-2 জন আছে, আমি নাম মেনশন করছি না। আমি তাদের প্রতি আই উইল সে যে ডেফিনেটলি আমি কি বলে এটাকে, আমি তাদের সবসময় গ্রেটফুল থাকবো। তাদের সাথে কথা বলুন, তো আমার দেখা যেত যে আমাদের যে একটা সার্কেল ছিল, ফ্রেন্ডরা ছিল, স্টুডেন্টরা, আমাদের টিচারদের মধ্যে, তো তারা দেখা যেত যে সবাই যেহেতু এদিকে অ্যাপ্লাই করছে, আমার কিছু খুবই কাছের কলিগ ছিল, তারা বলতো যে আপনি অ্যারাবিক ইসলামিক স্টাডিজ নিয়ে এক্সপ্লোর করেন, আমেরিকাতে বা হচ্ছে কানাডায় আমাদের পড়ার সুযোগ আছে কিনা, যাওয়ার সুযোগ আছে কিনা। তো এরপর একটা সময় খোঁজাখুঁজি শুরু করলাম যে আমেরিকাতে ইসলামিক স্টাডিজ অ্যারাবিক পড়ায় কোন ইউনিভার্সিটিগুলোতে। দেখলাম যে অনেক ইউনিভার্সিটির নাম পাচ্ছি যেখানে অ্যারাবিক পড়ায়, ইসলামিক স্টাডিজ পড়ায়, ইসলামিক হিস্ট্রি পড়ায়, ইসলামিক সিভিলাইজেশন পড়ায়, মিডল ইস্ট স্টাডিজ পড়ায়, বিভিন্ন নামে, নিয়ার ইস্ট স্টাডিজ, বিভিন্ন নামে রয়েছে। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের পড়ার মতো সুযোগ অনেক ইউনিভার্সিটিতেই রয়েছে। তারপর আমি কানাডার অনেকগুলো ইউনিভার্সিটিতে দেখলাম, তারপরে ইংল্যান্ডেও অনেকগুলো ইউনিভার্সিটিতে দেখলাম। তখন আমার মনে হলো যে কেন এদিকে একটু ট্রাই করে দেখবো না, কেন শুধু আরব বিশ্বের কথাই চিন্তা করবো। এরপর আমি রিকোয়ারমেন্টস দেখা শুরু করলাম। তো রিকোয়ারমেন্টস দেখতে গিয়ে আমার কাছে যেটা হচ্ছে, আমি একটা লিস্ট করেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটির। আমার একটা জায়গায় মনে হয়েছে যে, একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ডের এডুকেশন সিস্টেমের চাইতে আমার কাছে আমেরিকার এডুকেশন সিস্টেমটা ভালো লেগেছে। কারণ ইংল্যান্ডের এডুকেশন সিস্টেমের সাথে আমেরিকার এডুকেশন সিস্টেমে কিছু পার্থক্য আছে। তো আমার কাছে ভালো লাগার পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, তাহলে ইংল্যান্ডে অ্যাপ্লাই না করে আমি আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবো। তখন আমি যেটা করলাম, আমি ইউনিভার্সিটি লিস্ট করলাম যে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আমি অ্যাপ্লাই করবো। এই লিস্ট করার ক্ষেত্রে আমার কাছে যেটা আমি প্রায়োরিটি দিয়েছি, সবার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। আমার কাছে মনে হচ্ছে টপ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করব। টপ 100 এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে, 100 এর বাইরে যাব না। এর ভেতরে কোন একটা ইউনিভার্সিটিতে, হ্যাঁ ডেফিনিটলি রিকোয়ারমেন্টস অনেক বেশি থাকবে, কম্পিটিশন হবে, টাফ হবে। বাট মানে ট্রাই করে দেখি, বাকিটা তো পরে দেখা যাবে। আগে তো চেষ্টা করতে হবে। তো টপ 100 এর মধ্যে কারা আরবি পড়ায়, ইসলামিক স্টাডিজ পড়ায়, মিডল ইস্ট স্টাডিজ পড়ায়, সেই লিস্ট করলাম। লিস্টে আমি টার্গেট করলাম যে 8-10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, এর মধ্যে যেটা হয়। তো আমার চিন্তাটা এখান থেকে শুরু হওয়া। তারপর হচ্ছে আমার প্রিপারেশন নেয়া। এবার আইএলটিএস এর জন্য যেটা হয়, টপ ইউনিভার্সিটিগুলোতে 7.5 এর নিচে থাকলে অ্যাপ্লাই করা যায় না। তারপরে আইএলটিএস পরীক্ষা দিলাম, আমার 7.5 আসলো। তারপরে অ্যাপ্লাই করা শুরু করব চিন্তা করলাম। তারপরে অ্যাপ্লাই শুরু করলাম। তো আমি 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম প্রথম বছর মাস্টার্সের জন্য। এর মধ্যে 4টাতেই আমার অ্যাডমিশন হয়েছিল। তো এর মধ্যে একটা বিশেষ করে অনেকেই ফান্ড দিয়েছিল। ভালো ফান্ডিং এবং ভালো টপ ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ শিকাগো। ইউনিভার্সিটি শিকাগোতে আমার মাস্টার্স অ্যাডমিশন হয়েছিল উইথ 50% ফান্ডিং। তো ইউনিভার্সিটি অফ শিকাগো তখন টপ 10 এ আছে, না টাইমস হায়ার র্যাঙ্কিং অনুযায়ী সেরা 10 এর একটা ইউনিভার্সিটি। খুবই ভালো লাগছিল যে ইউনিভার্সিটি অফ শিকাগোতে আমার অ্যাডমিশন হয়েছে। কিন্তু ইউনিভার্সিটি অফ শিকাগোর যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক বেশি কস্ট এবং হচ্ছে 50% এর পরও অনেক টাকা। সেটার জন্য যাই হোক, অনেক লম্বার একটা স্টোরি আছে প্রাইম মিনিস্টার ফেলোশিপ নিয়ে, সেখানে সেটা হলো না। এরপরে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইন, এটাতে অ্যাডমিশন হয়েছিল। আর একটা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিল।
এবং বোস্টন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিল। 4টা ইউনিভার্সিটিতে মোট আমার অ্যাডমিশন আছে। তো ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইন দেখা গেল আমাকে ফুল ফান্ডিং দিল। তারা আমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করার জন্য আমাকে মেইল করলো যে আমরা তোমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের সেন্টারে রাখতে চাই, আর অ্যাডমিশন অফার আগেই দিয়েছিল। সেখান থেকে আমরা তোমার টিউশন ফিস, তোমার স্টাইপেন্ড সবকিছু কভার করবো। দেখলাম মানে এটা আমার চাওয়ার চাইতেও বেশি ভালো অপরচুনিটি ছিল। তারপর ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইনে আসলাম। এখানে এসে মিডল ইস্ট স্টাডিজ নিয়ে মাস্টার্স করলাম। আমি বলবো যে আমাদের শিক্ষার্থীরা কল্পনাও করতে পারে না যে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে আরবিক ইসলামিক স্টাডিজ, মিডল ইস্ট স্টাডিজের ফিল্ডে কি পরিমাণ পড়াশোনার সুযোগ রয়েছে। আপনি একেবারে হার্ভার্ড থেকে শুরু করেন, হার্ভার্ডে ইসলামিক স্টাডিজ পড়া যাবে, আরবি পড়া যাবে। আপনি হচ্ছে ফার্সি নিয়ে পড়ালেখা করতে পারেন, বাংলাদেশে ফার্সি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অনেকে আছে। তারপরে আপনি উর্দু জানেন, উর্দুটাও আপনার একটা ভালো যোগ্যতা হিসেবে কাজ করবে, কারণ ইসলামিক ফিল্ডে কাজ করার জন্য, সাউথ এশিয়া নিয়ে কাজ করার জন্য উর্দুটা অনেক ভাইটাল একটা রোল প্লে করে। ফার্সি একটা ভাইটাল রোল প্লে করে সাউথ এশিয়ার ইসলামিক স্টাডিজ নিয়ে কাজ করতে গেলে। তারপরে আরবি সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আপনি হার্ভার্ড থেকে শুরু করেন, প্রিন্সটন শুরু করেন, প্রিন্সটনে ইসলামিক স্টাডিজ আরবি নিয়ে পড়তে পারবেন, ইউনিভার্সিটি অফ শিকাগোতে পড়তে পারবেন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে, আমি যেখানে আছি লস অ্যাঞ্জেলস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে বিশেষ করে আরভাইনে, তারপর হচ্ছে সেন্টা বারবারাতে, সব জায়গাতে, ডেভিসে, সব জায়গায় পড়ার সুযোগ আছে। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে আপনি পড়তে পারবেন, আইভি লিগ ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, কর্নেলে রয়েছে আরবিক ইসলামিক স্টাডিজ, মিডল ইস্ট স্টাডিজ। কলম্বিয়া ইউনিভার্সিটিতে আপনি, কলম্বিয়ার তো ইসলামিক লর এখন পশ্চিমা একাডেমিয়ার বস প্রফেসর ওয়াইল হাল্লাক, সে কলম্বিয়ার প্রফেসর। কলম্বিয়াতে তো ইসলামিক ল নিয়ে আমরা যেটাকে ফেকা বলি, আল ফেখুল ইসলামী, আপনি ফেখুল ইসলামী নিয়ে কাজ করার জন্য, ক্রিটিক্যাল স্টাডি নিয়ে কাজ করার জন্য ওয়াইল হাল্লাকের মতো প্রফেসর রয়েছে কলম্বিয়াতে। আপনি আমেরিকার বড় ইউনিভার্সিটিগুলো, টপ ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে মিড রেঞ্জ এভারেজ ইউনিভার্সিটি পর্যন্ত সব রকম ইউনিভার্সিটিতে আরবি, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, মিডল ইস্ট স্টাডিজ এগুলো নিয়ে পড়ার সুযোগ আছে। আপনার দরকার শুধু এক্সপ্লোর করা, ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা কি সেটা আপনার ফুলফিল করার চেষ্টা করা, তারপর আপনি অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাডমিশন হবে, আপনি চলে আসবেন। এই প্রসেসটা শুধু আপনার জানা দরকার এবং সেইভাবে আগানো দরকার। এখন আমাদের অনেকেই মনে করে থাকতে পারে যে আমাদের আসলে আমেরিকাতে এরকম, যেমন আমাদের ক্ষেত্রে আমি যখন আবেদন করি তখন আমার যেহেতু সিনিয়ররা কেউ আগে কখনো অ্যারাবিক থেকে ইসলামিক স্টাডিজ থেকে আমেরিকাতে পড়তে আসেনি, সেজন্য আমার জন্য এই সুযোগ ছিল না যে কেউ আমাকে হেল্প করবে, গাইডলাইন দিবে যে কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে ডকুমেন্টস রেডি করব, কিভাবে আমি আমার নিজের বিষয়গুলো শো করব, তাদের সাথে এঙ্গেজ করব। কারণ আমি তো আসলে কোনো সিনিয়রের গাইডলাইন পাইনি। আমাকে যেটা করতে হচ্ছে নিজের মতো করে প্রস্তুতি নিতে হয়েছে, নিজে ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে গিয়ে খোঁজাখুঁজি করেছি, নিজের রিকোয়ারমেন্টস দেখেছি, নিজের রিকোয়ারমেন্টস অনুযায়ী নিজের ডকুমেন্টস রেডি করার চেষ্টা করেছি। তারপর সেগুলো সেইভাবে সাজিয়ে আবার প্রফেসরদেরকে মেইল করেছি। প্রফেসররা আবার কেউ এগ্রি করেছে, কেউ ডিসএগ্রি করেছে, সেই জায়গায় প্রফেসরদের সাথে কমিউনিকেট করতে হয়েছে। কিভাবে প্রফেসরদের মেইল করতে হয় এটাও যে কাউকে জিজ্ঞেস করবো সেটাও তো জিজ্ঞেস করার মতো সুযোগ ছিল না, কারণ আমাদের ফিল্ডে তো আসলে কোনো প্রফেসরের সাথে কেউ মানে ডিল করে অভ্যস্ত না। তারপরে আমি হচ্ছে কিভাবে আমার ডকুমেন্ট গুলো রেডি করব, আমার নিজের স্টোরিটা আমি এসওপিতে কিভাবে বলবো, আমার রাইটিং স্যাম্পল আমি কিভাবে তৈরি করব, এই জিনিসগুলো তো কারোর কাছ থেকে হেল্প নিতে পারিনি, কারণ যেহেতু আগে কারো কেউ এভাবে আসেনি। তো এখন তো সেই সুযোগ রয়েছে, আমরা এসছি, আমাদের আরো অনেকে এসছে, বিভিন্ন জায়গায় অনেকে যাচ্ছে, এখন তো আমরা স্টুডেন্টদেরকে গাইডলাইন দিতে পারছি সব জায়গায়। সেজন্য আমি বলবো যে তখন জার্নিটা একটু চিন্তা করা টাফ ছিল যে আমাদের আমেরিকাতে পড়ার সুযোগ রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ যখন চিন্তা করেছি তখন থেকে আমি ফোকাসটা ঠিক রেখেছি যে আমাকে এখানে যেতেই হবে, আমাকে আমেরিকায় যেতেই হবে এবং টপ ইউনিভার্সিটিতে যেতে হবে। আমি কোনো মিড রেঞ্জ বা অন্য র্যাঙ্কের ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করিনি, সবসময় আমি অ্যাপ্লাই করেছি টপ রেঞ্জের ইউনিভার্সিটিতে। তো আমাকে ভালো ইউনিভার্সিটিতে যেতে হলে আমাকে নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে, এন্ড আই ট্রাইড। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। কিন্তু জার্নিটা যখন শুরু করেছি তখন এত সহজ ছিল না। তখন মনে হতো যে অ্যাডমিশন পাওয়াটা, হয়তো চেষ্টা করছি, অ্যাডমিশন হয়তো নাও পেতে পারি, বা আমাদের প্রোফাইল আমেরিকানরা কিভাবে দেখবে। আমি আরেকটা জিনিস বলি যে যারা কওমি মাদ্রাসা থেকে পড়ে আসছেন, এখন ইউনিভার্সিটিতে পড়ছেন, তাদের জন্য অপরচুনিটি বরং আরো বেশি। কারণ আপনি যদি কওমির ট্র্যাডিশনাল ট্রেনিং এর ব্যাকগ্রাউন্ডটা দেখাতে পারেন যে আপনি একটা ট্র্যাডিশনাল সেটিং এ অনেক লম্বা সময় ধরে পড়ালেখা করেছেন, ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে, ইসলামের বেসিক পড়াশোনার জায়গাগুলো নিয়ে আপনি অনেক জানেন, এইটা যদি আপনি শো করতে পারেন, আপনাকে পশ্চিমের একাডেমি আরো বেশি গুরুত্ব দিবে। কারণ পশ্চিম আপনাকে একজন ট্র্যাডিশনাল ট্রেনিং এ ট্রেইনড একজন মানুষ হিসেবে পশ্চিম আপনাকে দেখতে চায়, যে আপনি ট্র্যাডিশনাল ট্রেনিং এর পাশাপাশি এখন পশ্চিমের ট্রেনিংটা নিচ্ছেন। দুইটার কম্বিনেশনে আপনার কিন্তু একটা খুব ভালো আউটলুক তৈরি হবে। তো সেই জায়গার জন্য পশ্চিম আবার এই ধরনের ট্র্যাডিশনাল সেটিংকে খুব বেশি গুরুত্ব দেয়।
আমরা এগুলো কখনো জানার সুযোগ হয়নি, তাই আমরা জানিনি যে এভাবে আসা যায়। কিন্তু যখন আমরা দেখেছি যে না, এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে, আসার সুযোগ আছে, এবং অনেক বড় বড় প্রফেসর আছে যারা ইসলামিক স্টাডিজ নিয়ে কাজ করেন। হ্যাঁ, এখানে কিছু জিনিস নিয়ে বিতর্ক আছে, যেখানে মুসলিম প্রফেসরের পাশাপাশি নন মুসলিম প্রফেসররা এখানে কাজ করে এবং নন মুসলিম প্রফেসররা ইসলামিক স্টাডিজ পড়ায়। আমরা পশ্চিমের বিশ্বে যেমন আমাকে কমনলি সবাই এই প্রশ্ন করে যে আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পিএইচডি করছেন, ইসলামিক স্টাডিজের পিএইচডি কেন আরব বিশ্বে নয়, কেন পশ্চিমাদের কাছ থেকে ইসলাম শিখতে যাচ্ছেন? তো এগুলোর কিছু কমন প্রশ্ন সবার থাকে এবং সবাই এগুলো, আমি বলব যে দেখেন, পশ্চিমের এখন জ্ঞানের রাজ্যটাকে ডমিনেট করছে পশ্চিম। আমরা তো স্বাভাবিকভাবে আরব বিশ্বে আমাদের ইসলামের জন্য যাব, আরব বিশ্ব থেকে জানবো, এটা স্বাভাবিক, আমাদের সবারই এই দরদ বা এই আবেদনটা আছে। কিন্তু এখন ওয়ার্ল্ড নলেজের যেই জায়গা জগৎটা, সেটাকে পশ্চিম ডমিনেট করছে এবং মানে স্পেসিফিক্যালি বললে আমেরিকান একাডেমিয়া ডমিনেট করে। তো এই একাডেমিয়াতে আমি কেন আসবো না, আমি কেন দেখবো না যে এই একাডেমিয়া থেকে আমি ইসলামিক স্টাডিজের কোন মেথডটা নিতে পারি, ওরা কোন মেথডটা হচ্ছে শেখায় স্টুডেন্টদেরকে, কিভাবে তারা নলেজ প্রডিউস করে বা প্রডিউস করার ক্ষেত্রে তারা কি জিনিস, কি মেথড অ্যাপ্লাই করে, আমি কেন এটা জানবো না? সেটা আমার ফিল্ডের জন্য তারা কতটা কিভাবে কাজ করছে, এটা তো আমার জানা দরকার। তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে, আমার জার্নিটা আমি স্টার্ট করেছিলাম পশ্চিমকে জানার জন্য এবং পশ্চিমে আমাদের অপরচুনিটি খোঁজার জন্য। এবং সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে অনেক অনেক অপরচুনিটিজ এই জায়গাতে রয়েছে। আমরা শুধু সেগুলো এক্সপ্লোর করিনি বলে আগে আসতে পারিনি। যখন এক্সপ্লোর করেছি তখন আমাদের সুযোগ তৈরি হয়েছে। যেমন আমি মাস্টার্স করার পরে যখন মাস্টার্সটা করেছিলাম মিডল ইস্ট স্টাডিজে, এবং সেখান থেকে আমার কাছে মনে হলো যে আমি পিএইচডিটা সরাসরি হিস্ট্রি, পলিটিক্স এই ধরনের কোনো ফিল্ডে ডিরেক্টলি না রেখে আমি একটু ইসলামিক ইন্টেলেকচুয়াল হিস্ট্রি ফিল্ডে চলে যাই। ইসলামিক ইন্টেলেকচুয়াল হিস্ট্রি ফিল্ডে কাজ করতে গেলে আমার যে সুবিধাটা হবে, আমি ইসলামিক স্টাডিজের কোর জায়গাগুলো নিয়ে কাজ করতে পারবো। আমি তফসির, হাদিস, ফিকহের জায়গাগুলোতে কাজ করতে পারবো। আমি ইন্টেলেকচুয়াল হিস্ট্রিতে ঢুকে যাওয়া মানে হচ্ছে একই সাথে আমি হিস্ট্রি রিড করব, হিস্ট্রিকে রিড করব, পাশাপাশি হচ্ছে আমি এবার ইসলামের যে বেসিক মানে ক্লাসিক্স গুলো রয়েছে, ক্লাসিক্যাল নলেজ আছে, সেগুলোকে আমি রিইন্টারপ্রেট করে সেগুলো অনুযায়ী কাজ করতে পারবো। এই যে একটা বড় অপরচুনিটি পশ্চিমের একাডেমিয়াতে আছে, এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সরাসরি মানে মিডল ইস্টের যেই হিস্ট্রি, পলিটিক্স এই জায়গাতে না থেকে একটু ইসলামিক ইন্টেলেকচুয়াল হিস্ট্রির দিকে চলে যাই। এবং সেখান থেকেই আমার ইসলামিক স্টাডিজ নিয়ে কাজ করার আগ্রহ যে আমি ইসলামিক স্টাডিজের কোনো ফিল্ডে অ্যাপ্লাই করবো। এবং আমি মানে যে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করেছি সব জায়গায় আমি ইসলামিক স্টাডিজের ফিল্ডে কাজ করার জন্য অ্যাপ্লাই করেছি পিএইচডির জন্য। কোথাও আমি অন্য কিছুর জন্য অ্যাপ্লাই করিনি। যেমন আপনি দেখেন, আমার হার্ভার্ডের অনেক প্রফেসরের সাথে কথা হয়েছে, ইন্টারভিউ হয়েছে। স্বাধীন নাসের, প্রফেসর স্বাধীন নাসের, যিনি কোরআন যে 10 কেরাতে নাজিল হয়েছে বা হচ্ছে সাহাবায়ে কেরাম পড়তেন, এখনো কোরআনে 7 কেরাত, 10 কেরাত যেটাই বলি, আফ্রিকায় এখনো কোরআনের কেরাত গুলো সংরক্ষিত রয়েছে। অনেক দেশে এখনো পড়া হয় বিভিন্ন কেরাতে। আমরা হাফস কেরাতে পড়ি, পাশাপাশি আরো অন্যান্য কেরাত অনেকেই জানবে যারা এই ফিল্ডে কাজ করে। তো স্বাধীন নাসের হচ্ছে কোরআনের কেরাত নিয়ে কাজ করেছে, কিছু কন্ট্রোভার্সি আছে কিন্তু সে কাজ করেছে এই ফিল্ডে। প্রফেসর স্বাধীন নাসেরের সাথে আমার কথা হয়েছে, তাদের একাডেমিয়াতে তারা যে কোরআনের এই কেরাত নিয়ে কাজ করছে তার সাথে আমার এটা নিয়ে মিটিং হয়েছে তার সাথে। তারপরে হচ্ছে আরেকজন প্রফেসর ছিলেন মালিকা জিগাল, তার সাথে আমার, সে গ্রাজুয়েট স্টাডিজের ডিরেক্টর হার্ভার্ডের, তার সাথে আমার জুম ইন্টারভিউ হয়েছে। সে আমার প্রোফাইল, রিসার্চ আইডিয়া প্রচুর পছন্দ করেছে। পরবর্তীতে যাই হোক অ্যাডমিশন সেখানে আর হয়নি। তারপরে হচ্ছে প্রিন্সটনে অনেক ভালো মাইকেল কুককে অনেকেই চিনি। মাইকেল কুক প্রিন্সটনের বা পশ্চিমের একাডেমিয়ার একজন বস বলা যায়। সে এই যে ইসলামিক স্টাডিজের একাডেমিয়াতে তারা কাজ করছে। এরকম অনেক বড় বড় প্রফেসর আছে বিভিন্ন ইউনিভার্সিটি। আমি এখন যার সাথে কাজ করছি প্রফেসর খালেদ আবুল ফদল, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে। তো সে ইসলামিক লর একজন প্রমিনেন্ট প্রফেসর। এরকম আরো অনেক প্রফেসররা পশ্চিমের একাডেমিয়াতে আছে। এইভাবে এদের সাথে কাজ করা বা হচ্ছে এদেরকে জানা, পশ্চিমের একাডেমিয়াকে চেনা, এরা যেভাবে কাজ করছে, আমি বলবো যে আরবি ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা, তাদের যেই ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড আছে, এটার পাশাপাশি পশ্চিমের একাডেমিয়ার যে ট্রেনিংটা, এই ট্রেনিংটাকে যদি কম্বাইন করা যায়, তাহলে যেই ভালোভাবে এই ওয়ার্ল্ডের সবকিছুকে নলেজ প্রোডাকশনের যেই লেন্সটা তৈরি হবে, এটা একটা অসাধারণ লেন্স তৈরি হবে। আপনি একই সাথে আরবকে জানতে পারছেন, আপনি একই সাথে পশ্চিমকে জানতে পারছেন, আরবের নলেজটাও আপনি নিতে পারছেন, পশ্চিমের নলেজটাও নিতে পারছেন। দুই পাশের লেন্স থেকেই আপনি নলেজটা নিতে পারছেন। এবং সেটাকে আপনি এবার কিভাবে জেনারেট করবেন, আপনি যদি দুটো লেন্স থেকে একটা জিনিসকে দেখেন, ফর এক্সাম্পল পৃথিবীতে একটা কিছু মডার্ন প্রবলেম আসছে যেটার সলিউশন আমরা ডিরেক্টলি কোনো টেকচুয়াল সোর্স থেকে পাচ্ছি না।
এটাকে অ্যাড্রেস করার জন্য আমি আরবদের লেন্সটাকেও ব্যবহার করতে পারি, পশ্চিমের লেন্সটাকেও ব্যবহার করতে পারি। দুটো লেন্সকেই আমার সামনে ব্যবহার করার সুযোগ থাকে। এটা একটা অসাধারণ কম্বিনেশন তৈরি হয়। সেজন্য আমি বলব যে আমাদের আরব বিশ্ব যাওয়ার দরকার আছে। পাশাপাশি পশ্চিমেও আমাদের আসার দরকার আছে এবং পশ্চিমকেও আমাদের জানার দরকার আছে। কারণ ফোরফ্রন্ট থেকে তারা হচ্ছে নলেজ প্রোডাকশনের জায়গাটাকে তারা লিড দিচ্ছে। এইজন্য আমাদের এই জায়গায় আসারও অ্যাক্সেস নেওয়ার দরকার আছে। তো এই জায়গা থেকে আমার চিন্তা আসে এবং সেখান থেকে আই ট্রাইড, আমি এক্সিকিউট করার চেষ্টা করেছি। বাকি আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। আমি বলব যে আল্লাহ একান্ত রহমত দিয়ে যদি আমাকে এখানে আসার সুযোগ তৈরি করে না দিতেন, হয়তো আমার জন্য আসা কঠিন হয়ে যেত। এবং আই উইল ডেফিনিটলি শো মাই গ্রেটফুলনেস টু মাই রেফারিজ, আমার রিকমেন্ডার্স যারা ছিলেন, যারা আমাকে রিকমেন্ড করেছেন এখানে আমেরিকান ইউনিভার্সিটি টিচার। আমার বিশেষ করে আমি যেখানে মাস্টার্স করেছি সেখানে আমি যার সাথে কাজ করেছি অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যাঞ্জেলা উইলিয়ামস, সে আমাকে একটা রিকমেন্ডেশন লেটার দিয়েছে এবং তার রিকমেন্ডেশন লেটারে সে আমাকে যেভাবে রিকমেন্ড করেছেন, যেভাবে আমাকে প্রেজেন্ট করেছে, আমি আমি কি বলে আই ওয়াজ সারপ্রাইজ টু সি হার রাইটিংস আর কি। সে আমাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যে আমি নিজে আই নেভার এক্সপেক্টেড যে হচ্ছে সে আমাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করবে। বাট আমি তাকে এটা আর বলিনি কখনো, বাট আমি তাকে মানে আই ট্রাই টু শো মাই গ্রেটফুলনেস ইভেন যখন আই ওয়াজ কাইন্ড অফ লাইক সেইং গুড বাই টু হার। সেখান থেকে যখন চলে আসছি তখনও মানে মনে হয়েছে যে এত ভালোভাবে সে আমাকে রিকমেন্ড করেছে এবং এত সুন্দর ওয়ার্ড চয়েস করেছে, ভালো লেগেছে। তো এই জায়গাগুলো যেটা হচ্ছে মানে আমি আমার সবাইকেই কৃতজ্ঞতা জানাবো। আমাদের ডিপার্টমেন্টের টিচাররা, ঢাকা ইউনিভার্সিটির টিচাররা আমাকে রিকমেন্ড করেছে, পশ্চিমের আমেরিকার টিচাররা। আমি যে যতগুলো জায়গাতে অ্যাপ্লাই করেছি তারা কোনো রিকমেন্ডেশন লেটার দেওয়ার ক্ষেত্রে কেউ বলেনি যে আমি একটা দিচ্ছি, দুইটা দিচ্ছি, আর পারবো না। দে হেল্প মি আ লট এবং তারা অনেক হেল্প করেছে, অনেক হেল্পফুল ছিল। আমি বলব যে আমি সবার প্রতি কৃতজ্ঞ আরকি। সবাই আমার জার্নিটাতে আমাকে সবাই যে যেভাবে হেল্প করেছিল এবং আমার ১-২ জন মানুষ, আমি নাম মেনশন করছি না, যারা আমাকে আমার পিএইচডির ডকুমেন্ট প্রিপারেশনের জন্য বা ডকুমেন্ট প্রিপেয়ার করার জন্য আমাকে পার্সোনালি হেল্প করেছে। তাদের প্রতি আমার মানে আই উইল সে যে আমার সবসময় কৃতজ্ঞতা থাকবে এবং আই কিপ দেম ইন মাই প্রেয়ার্স অল দ্য টাইম। যতক্ষণ আমার মনে থাকে আমি তাদেরকে আমার দোয়ায় রাখার চেষ্টা করি। ডেফিনেটলি একটা মানুষের জীবন কিন্তু আসলে একা না, একটা কালেকটিভ এফোর্ট এবং সারাউন্ডিংস এর পিপলদের একটা ছোট 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 অংশ হিসেবে একটা মানুষের জীবনটা তৈরি হয় আর কি। সো আপনার ডেফিনেটলি একটা মানুষ যদি হচ্ছে মানে ইসলামিক স্টাডিজ বা অ্যারাবিক সাবজেক্ট টপিক নিয়ে পড়াশোনা করতে চায়, তারপর প্রেফারেন্স যদি মিডল ইস্টের কান্ট্রি হয় যেতেই পারে, কোনো সমস্যা নেই। সে যেখান থেকে কিউরিয়াস বা ইন্টারেস্ট আছে সেখানে যেতেই পারে। কেউ যদি হয়তো পশ্চিমা বিশ্বে আসতে চায় সেখানেও সে আসতে পারে, এই সুযোগটা আছে। এখন সে তার পার্সোনাল আমাদের সিদ্ধান্ত নেবে। বাট একটু হালকা একটু একটু কমন প্রশ্ন যে যেহেতু আপনি ইসলামিক স্টাডি করতে আসছেন, একটু পশ্চিমা বিশ্বে এদের সোসাইটিটা বা কালচারটা একটু ডিফারেন্ট বলে আমরা মনে করি আর কি। এখন আপনি তো জিনিসটার মধ্যে আপনি গেছেন আপনার পার্সপেক্টিভে, হয়তো আরো 50 জন 100 জনের ডিফারেন্ট ওপিনিয়ন হইলেও হইতে পারে, সেটা তো আর আপনি জানবেন না। কিন্তু আপনি নিজে যতটুকু এক্সপ্লোর করছেন বা অ্যাক্টিভিটি চালাইছেন বা যেখানে আপনি হয়তো নন মুসলিমদের কাছ থেকে হয়তো ইসলামিক জিনিসগুলো শেখার চেষ্টা করছেন বা আপনি হয়তো নিজে এই টাইপের একটা লাইফ লিড করতে গিয়ে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা কিরকম, হয়তো আপনি হয়তো মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে করতে গেলে হয়তো সেটা সোশ্যাল সেটিংসটা একটু হয়তো ইসলামিক মাইন্ডেড একটা সোশ্যাল সেটিংসটাকে আমরা বাই ডিফল্ট ইমাজিন করি বা এক্সপেক্ট করি বা হয়তো সেটা আসেও আর কি। আর এইদিকে হয়তো এক্স্যাক্টলি সেরকম হওয়াটা স্বাভাবিক না, একটু ডিফারেন্ট টাইপের একটা সোশ্যাল কালচারাল সেটিংস আছেই। তো আপনি নিজেকে কিভাবে হয়তো যতটুকু আপনি ইন্টারাক্ট করা বা অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে বা নিজের যে রিলিজিয়াস প্র্যাকটিস গুলো আছে সেগুলো কন্টিনিউ করতে গিয়ে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা কি রকম আর কি, যাতে আপনি আপনার রিলিজিয়াস মাইন্ডসেট অ্যাক্টিভিটিস গুলো বা এটা খুব হ্যাঁ, এটা খুব স্বাভাবিক যে পশ্চিমের সেটআপটা তো আসলে যেহেতু একটা নন মুসলিম কান্ট্রি, এখানের সেটআপ তো আসলে মুসলিম কান্ট্রির মতো হবে না। এটা খুব স্বাভাবিক। সোশ্যাল সেটআপ বলি, তারপরে হচ্ছে একাডেমিক সেটআপ বলি, আমরা যেটাই বলি এটা তো আসলে মুসলিম কান্ট্রিগুলোর মতো হবে না। এটা খুব স্বাভাবিক এবং এই স্বাভাবিক হলেও এটা আপনাকে অন্য একটা ভাবে আপনাকে তৈরি করে। আমি বলব যে এখানে পশ্চিমের সোসাইটিতে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। আবার এই চ্যালেঞ্জগুলো ডিল করে যদি আমরা ম্যাচুরিটি দেখাতে পারি তাহলে আমাদের জন্য ভালো কিছু অ্যাডভান্টেজও সামনের দিকে জীবনে তৈরি হবে। চ্যালেঞ্জগুলো কি স্বাভাবিকভাবেই আমাদের এখানটা তো আসলে মুসলিম সমাজের মতো না। আমার এখানে চাইলেই আমি হচ্ছে মুসলিম দেশের মতো হচ্ছে কি বলে এটাকে? আমার এখানে আ মসজিদ ভিত্তিক অ্যাক্টিভিটিস, তারপরে হচ্ছে
সবাই মুসলিম, তারপর হচ্ছে চাইলেই বাইরে অনেক মানে যেমন একটা মুসলিম এনভায়রনমেন্ট, মুসলিমদের চলাচলের জন্য যেমন সেরকম এনভায়রনমেন্ট এখানে আমি এক্সপেক্ট করতে পারি না। এখানের এনভায়রনমেন্ট সেটআপ সবাই সবার মতো। এখানে মানে কাউকে আমি আশা করতে পারি না যে সে এরকম কেন না, কেন সে অন্যরকম। এটা আশা করার মতো চিন্তা আমরা করি না। বা আমি চেয়ে এটা এখানে আসার পরে কেউ এই প্রত্যাশাও রাখে না যে সে একটা আরব দেশে, সৌদি আরবে গেলে, কাতারে গেলে, দুবাইতে গেলে যেরকম পরিবেশ দেখে, এখন তো আসলে দুবাই-টুবাইয়েরও পরিবেশ পাল্টে যাচ্ছে, সরি টু সে। যাই হোক। ওইখানে গেলে যেমন পরিবেশ আশা করে, কেউ তো আসলে আশা করে না যে আমেরিকায় এসে সেরকম পরিবেশ পাবে। এখন আমেরিকায় এসে আমাকে যেটা করতে হবে, সর্বোচ্চ ভালোটা আমাকে নিতে হবে এবং আমাকে এখন আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু ম্যাচুরিটি আছে, ভালো খারাপের পার্থক্য আমরা করতে জানি। আল্লাহ আমাদেরকে ততটুকু জ্ঞান দিয়েছেন। তো ততটুকু পার্থক্য করে আমি ভালোটা নেয়ার চেষ্টা করব। খারাপটা থেকে নিজেকে একটু সেভ করার চেষ্টা করব। যেমন এখানে আমাদের ক্যাম্পাসগুলোতে ওয়াইন বা অ্যালকোহল আ উম যেটা হচ্ছে নেয়া বা হচ্ছে ড্রিংক করা, এটা এত মানে ওপেন এবং এত কি বলে এটাকে? খুবই সিম্পল একটা বিষয়। এখানে অনেক বার আছে ক্যাম্পাসের মধ্যে। শনিবার, রবিবার বন্ধ থাকে। স্টুডেন্টরা সবাই আ কি বলে এটাকে? ফ্রেন্ডলি পার্টি-টার্টি করে। তারা হচ্ছে বারে গিয়ে করে। এখন আপনি চাইলেই তো সেখানে বসতে পারেন। একটু বারে গিয়ে একটু ড্রিংক করতে পারেন, একটু ওয়াইন খেতে পারেন বা হচ্ছে আপনি একটু অ্যালকোহল নিতে পারেন। আবার আপনি চাইলেই কিন্তু এই আড্ডাগুলো ইগনোর করতে পারেন। বলে যে আমার রিলিজিয়াস এটা যেহেতু প্রহিবিটেড, আমি এখানে আসতে চাই না। আপনার ফ্রেন্ডরা আপনাকে কেউ ফোর্স করবে না। এখানের একটা ব্যাপার হচ্ছে এখানে আপনাকে একটু ছোট ইন্টারপ্ট করছি। আপনি যদি এরকম করতে চান, আপনি কিন্তু বাংলাদেশেও করতে পারেন। আপনি যদি মানে খারাপ যেগুলো আপনি প্রহিবিটেড কাজ করতে চান, আপনি কিন্তু বাংলাদেশেও করতে পারেন। মানে কেউ যদি করতে চায় আরকি। সে ভালো খারাপের বিষয়টা বাংলাদেশেও কিন্তু আছে আরকি। সরি একটু ইন্টারাপ্ট করলাম আরকি। সেটাই, সমস্যা নেই। তো এখানে এটা আরকি ব্যাপারটা। তো আপনার ফ্রেন্ডরা, এখানে আরেকটা জিনিস আছে, রিলিজিয়াস ফ্রিডম যেটা বলি আরকি। আপনি ধরেন আপনি মুসলিম, আপনি আপনার রিলিজিয়াস ফ্রিডম মানে কি বলে এপ্লাই করতে চান এবং হচ্ছে আপনি আ আ বিশেষ করে আপনার যে প্র্যাকটিস গুলো আছে সেগুলো আপনি রাখতে চান, প্র্যাকটিসের বাইরে যেতে চান না, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি আপনার প্র্যাকটিস করুন। আপনার নন মুসলিম ফ্রেন্ডটাই দেখছে আপনি নামাজের সময় গিয়ে নামাজ পড়ছেন। ইউনিভার্সিটি গুলোতে একটা রিফ্লেকশন এরিয়া থাকে। সেখানে হচ্ছে একটা নামাজের জায়গা আছে। আপনার নন মুসলিম ফ্রেন্ডরা দেখছে আপনি নামাজের সময় গিয়ে নামাজ পড়ছেন। আপনি খাবারের সময় আপনি বলে দিচ্ছেন যে আমি হালাল খাবার প্রেফার করি, হালাল ছাড়া খাবো না। আপনার নন মুসলিম ফ্রেন্ডটা আপনার হালাল খাবারের এই প্রেফারেন্সটাকে ওরা আ সাদরে গ্রহণ করে। ওরা কেউ এটাতে আপত্তি জানায় না। সবাই মিলে যেখানে খেতে গেছে, তার আগে খবর নেয়ার চেষ্টা করে যে সেখানে মিট হালাল নাকি হারাম। যদি হারাম হয় তাহলে তারা সেখানে আপনাকে ইনভাইট করবে না। আর যদি হালাল হয় তাহলে বলবে যে মিট হালাল, আমরা দেখেছি, তুমি আসতে পারো। তো এই ব্যাপারগুলো আছে। আপনি চাইলে আপনি হালালটা খাবেন, হারামটা খাবেন না। আপনি সেই সেটআপটা তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে আপনি নামাজের সময়টা নামাজ পড়বেন, আপনি নামাজের সময়টা নষ্ট করবেন না। আপনি সেটাও রাখতে পারেন। আপনি চাইলে আপনি ড্রিংক করবেন না। আপনাকে কেউ ফোর্স করবে না ড্রিংক করার জন্য। আপনি চাইলে আপনি হচ্ছে এদের যে ডেটিং কালচার আছে সেটাতে আপনি যাবেন না। আপনাকে কেউ টেনে নিয়ে যাবে না। কারণ এই যে সোশ্যাল এনভায়রনমেন্ট, এটা ডেফিনিটলি আমাদের জন্য চ্যালেঞ্জিং, বাট স্টিল আপনি চাইলে আপনার নিজেকে ভালোভাবে রাখতে পারেন। আপনাকে কেউ এই খারাপটাতে টেনে নিয়ে যাবে না। এনভায়রনমেন্ট চ্যালেঞ্জিং, কিন্তু আপনি আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে ভালো রাখো, আমি যেন নিজেকে এগুলো থেকে সেফ রাখতে পারি, রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে রাখতে পারি, এর বাইরে না যাই। এটা আপনার এনভায়রনমেন্টে আমেরিকায় না কানাডায় না ইংল্যান্ডে কোথায় ইট উইল মানে কি বলে এটাকে, এটা ম্যাটার করবে না আরকি। আপনি এটাকে নিজের মতো করে আপনি সাজায় নিতে পারেন। এবার একাডেমিক এনভায়রনমেন্টে বলি। একাডেমিক সেটআপে যেটা হয়, আপনি নন মুসলিম টিচারদের থেকে কোরআন শিখছেন, হাদিস শিখছেন, ইসলামিক স্টাডিজ পড়ছেন, ইসলামিক ল শিখছেন। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তার আইডিওলজি আপনাকে গ্রহণ করতে হবে। আপনি তাকে জানছেন, সে আপনাকে মেথড শেখাচ্ছে। পশ্চিম কি আপনাকে ডিরেক্ট কোনো নরমেটিভ মানে ওপিনিয়ন চাপিয়ে দেয় কিনা? আমি বলব যে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে তারা তাদের নিজেদের ওপিনিয়নটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে যে এটা আমাদেরকে নিতেই হবে। তারা খুব ওয়েল অ্যাওয়ার যে আমরা মুসলিম এবং আমাদের রিলিজিয়াস বিলিফ এর জায়গায় একটা জায়গা অলরেডি এস্টাবলিশড আছে। এখন সেই জায়গার পরে ওরা আমাদেরকে আসলে কি শেখায়? ওরা আমাদেরকে মেথড শেখায়। কিভাবে গবেষণা করতে হয়, কিভাবে একাডেমিয়াকে জানতে হয়, কিভাবে একটা বিষয়ের আ আদ্যোপান্ত খুঁজতে হয়, কিভাবে কোয়েশ্চেন করা শিখতে হয়। তারা আমাদেরকে মেথড শেখায়। মেথড শেখায় বলে এবার তুমি গবেষণা করো। গবেষণা করে তুমিই পাবা তোমার কাছে কি মনে হয়। এতদিন তুমি একভাবে জেনেছো, এখন আমাদের পদ্ধতিতে গবেষণা করে তুমি দেখো তুমি আসলে কিভাবে জানছো। কোরআনকে তুমি কিভাবে জানছো, হাদিসকে কিভাবে জানছো, ইসলামকে কিভাবে জানছো। তারা এই গবেষণার মেথডটা আমাকে শেখায়। তারা তো আমাকে তাদের ওপিনিয়ন নেয়ার জন্য বাধ্য করে না। আমিও তাদের ওপিনিয়ন মানে তাদের ইডিওলজি বা তাদের আদর্শকে আমার গ্রহণ করতেই হবে। এই মানে
কথা দিয়ে আমি এখানে আসি নাই। সুতরাং আমি তাদের থেকে শুনবো, তাদের মেথড শিখবো, তারা কিভাবে গবেষণা করতে হয় সেটা আমাকে শেখাচ্ছেন, সেটা আমি শিখবো। তারপর আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার মতো করে গবেষণা করব। এবং আমার গবেষণার রেজাল্ট আমি যখন ডিসার্টেশনে যাব, পিএইচডি থিসিসে যাব, তখন আমার গবেষণার রেজাল্ট আমার যদি প্রফেসরের সাথে ক্ল্যাশও করে, আমার উপর ডিপেন্ড করে আমি সেটা চেঞ্জ করব কি করব না। আমি প্রফেসরকে বলব আমি আপনার ডিসিশনে কনভিন্সড না। এখন না হলে প্রফেসর তো আমাকে তার ডিসিশনে কনভিন্স করার চেষ্টা করবে। কনভিন্স না হলে আমাকে জোর করে কনভিন্স করাতে পারবে না। আবার আমি বলব যে আমার ডিসিশনে আমি থাকতে চাই। প্রফেসর আমাকে জোর করে সেখান থেকে সরাবে না। তো একাডেমিক সেটআপেও আমি নন মুসলিম থেকে শিখলেও আমি বলব যে পশ্চিমের একাডেমিশিয়ানদের একটা ভালো জায়গা আছে। তারা যেটা শেখে সেটা খুব ভালোভাবে শেখে। এবং এই ভালোভাবে যে তাদের এক্সপার্টিসটা তৈরি হয়, এই এক্সপার্টিসটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি তারা আমাদেরকে শিখায় দিতে পারে, আমরা যদি তাদের কাছ থেকে সেটা নিতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা জায়গা হবে যে আমরা নিজেদের এক্সপার্টিসটা আমরাও তাদের মতো করে তৈরি করতে পারবো। তো এই জন্য আমার মনে হয় আমি সেটআপটা কি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না, ওই সেটআপ থেকে আমি কি নিচ্ছি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। এবং এটা ট্রু দুনিয়ার প্রিটি মাচ সব জায়গার মধ্যে আর কি। মানে অনেক ধরনের, হয়তো আপনি কয়েকটা এক্সাম্পল দিয়েছেন, এছাড়াও আরো অনেক মন্দ কাজ আছে এবং মোরাললেস মন্দ কাজ দুনিয়ার যে কোনো জায়গায় মানুষ করতে পারে যদি সে করতে চায় আর কি। আমরা যদি ভালো কাজ করতে চাই মোটামুটি যে কোনো জায়গায় করতে পারে। সো ভালো এবং খারাপের জাজমেন্টার এনভায়রনমেন্টের ডেফিনেটলি কিছুটা ইম্প্যাক্ট থাকবে, সেটা আলাদা হিসাব, বা সারাউন্ডিংস এর মানুষের থাকবে, কিন্তু আলটিমেটলি নিজের উপরে কিন্তু একটা বড় একটা পার্ট থাকবে যে আসলে আমি কোনটা চুজ করতেছি আর কোনটা চুজ করতেছি না, আমি জেনে বুঝে করতেছি কিনা, বা সবসময় হচ্ছে নিজের ভিতরে রিফ্রেশ করতেছি কিনা যে ওকে আমি এই জিনিসগুলার ভেদাভেদটাকে আমি ঠিক মতো করে আমার যেটা করা উচিত সেটি দিকে আমি কেয়ারফুল আছি কিনা। তো অনেকক্ষণ সময় আপনার সাথে আড্ডা হলো, আমরা একদম স্টুডেন্ট লাইফের ক্যারিয়ার রিলেটেড, পার্ট টাইম টাস্ক, হায়ার স্টাডি রিলেটেড এবং পশ্চিমা বিশ্বে আপনি যতটুকু এক্সপেরিয়েন্সড সেটা সম্পর্কে আমরা জানলাম। যারা স্টুডেন্ট আছে, শিখতেছে, এবং আরেকটা ক্যাটাগরির ছেলেপেলেদেরকে আমি ইদানিংকালে দেখে তারা হয়তো ইসলামিক ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টেও পড়তেছে না বা ওই সাবজেক্টগুলোতেও নাই, কিন্তু সামহাউ কিউরিয়াস হিসাবে হয়তো জিনিসগুলো নিজেরা এক্সপ্লোর করে আর কি। তাদের ক্ষেত্রে যদি আপনি কিছু বলেন, যে যারা নিজের পার্সোনাল ইন্টারেস্ট থাকতেই পারে যে কোনো জিনিস নিয়ে, আমার হয়তো কারো একজনের স্পোর্টস নিয়ে ইন্টারেস্ট হইতে পারে, সে স্পোর্টস নিয়ে এক্সপ্লোর করতেই পারে, কারো একজনের হয়তো মেবি আর্কিওলজিস্ট নিয়ে ইন্টারেস্ট থাকতে পারে, একইভাবে কারো কারো হয়তো ইন্টারেস্ট হয়তো ইসলামিক টপিকের উপরে হইতেই পারে, সেটা তার পার্সোনাল সিদ্ধান্ত, সেটাকে এক্সপ্লোর করবে কি করবে না। এরকম কেউ যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের একটা মানুষ যদি এই টাইপের এরিয়াগুলাতে এক্সপ্লোর করতে চায়, সেটা তার পার্সোনাল সিদ্ধান্ত, করবে কি করবে না সে নিজে নেবে আর কি। তাদের জন্য দিয়ে যদি আপনি কিছু বলে আমাদের আজকের আলোচনাটা আমরা যদি শেষ করি আর কি, যেটা হচ্ছে কিউরিয়াস পার্সোনাল ইন্টারেস্ট থেকে যদি কেউ আপনার একটা খুবই ভালো পয়েন্ট এন্ড আই অ্যাপ্রিশিয়েট দিস পয়েন্ট। এটা আসলে আনা দরকার ছিল, কারণ হচ্ছে আমাদের অনেকেই জানি না। যেমন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আমেরিকাতে, বা নিয়ার ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ বলে ওরা, নিয়ার ইস্ট স্টাডিজ, মিডল ইস্ট স্টাডিজ যেটাই বলে, এই ডিপার্টমেন্টগুলোতে ইসলাম আর আরবির বাইরেও যে অনেক জিনিস পড়া হয় এটা হয়তো আমরা অনেকে জানি না। যেমন আমি বলি সোশিওলজি অফ ইসলাম, ইসলামিক স্টাডিজের টিচার অনেকে তাদের এক্সপার্টিজের এরিয়া থাকে ইসলামের সোশিওলজিকে বোঝা। এখন সোশিওলজি অফ ইসলাম কি হতে পারে, এই ইসলামের সোশিওলজিটা কি জিনিস, একজন সোশিওলজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই জায়গায় কাজ করতে পারে। ইসলামের সোসাইটিগুলোকে জানা, মুসলিম সোসাইটিগুলোকে জানা, এই জায়গাতে সোশিওলজি অফ ইসলাম যাদের এক্সপার্টিজ আছে তারা কাজ করতে পারে। অ্যানথ্রোপোলজি অফ ইসলাম, ইসলামের অ্যানথ্রোপোলজি কি, আমরা কখনো দেখেছি যে ইসলামের অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করার জায়গা থাকতে পারে? হয়তো ভাবিনি। অ্যানথ্রোপোলজির একজন স্টুডেন্ট যার ইসলাম নিয়ে কিউরিসিটি আছে, সে চাইলেই কিন্তু অ্যানথ্রোপোলজি অফ ইসলাম নিয়ে কাজ করতে পারে। আমেরিকান একাডেমিয়ায় অনেক টিচার আছে যারা হচ্ছে ইসলাম অ্যানথ্রোপোলজি এই বিষয়গুলোকে রিলেট করে একসাথে কাজ করে। আর্কিওলজি শুধুমাত্র ইসলামের বাইরের জিনিস না, ইসলামে আর্কিওলজি রিলেট করে কাজ করা, ইসলামিক আর্কিওলজি অনেক বড় একটা জায়গা, ইসলামিক আর্ট একটা বড় জায়গা, এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। পাশাপাশি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা, আমি একজনের সাথে আমার পরিচয় হয়েছিল ইউনিভার্সিটি অফ শিকাগোতে, সে পিএইচডি করে। সে হচ্ছে কি বলে এটাকে, ব্রোন নিয়ে পিএইচডি করে, বায়োলজি ডিপার্টমেন্টে ব্রোন নিয়ে কাজ করে। কিন্তু সে ব্রোন এইটাকে কাজ করে ইসলামিক পার্সপেক্টিভ থেকে। এখন সে হচ্ছে একদিন হচ্ছে তার একটা লেকচার শুনেছিলাম আমি, ইসলামিক লেকচার শুনে আমি অবাক হয়ে গেছি। আমি প্রথমে ভেবেছিলাম সে ইসলামিক স্টাডিজের কোন একটা ফিল্ডে পিএইচডি করে। তো ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে তার প্রোফাইল খুঁজে পাচ্ছি না। পরে একজনকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্রোনের উপর তার একটা লেকচার শুনেছিলাম ইসলামিক পার্সপেক্টিভ থেকে, তার তো প্রোফাইল খুঁজে পাচ্ছে না ইসলামিক স্টাডিজে। বললো সে তো ইসলামিক স্টাডিজে না, সে কাজ করে বায়োলজি ডিপার্টমেন্টে। পরে বায়োলজিতে গিয়ে আমি তার প্রোফাইল খুঁজে পেলাম। তো এই যে আপনি কোন ফিল্ডে কাজ করছেন কিন্তু আপনি ইসলামের সাথে রিলেট করে কাজ করছেন এবং আপনার কিউরিসিটিকেও আপনি ইসলামের জায়গাতে নিয়ে আসতে পারছেন।
আপনি যে কোনো ফিল্ডের হন, আপনি ইসলামের সাথে রিলেট করে ইসলামের বিষয়গুলো নিয়ে আপনার ফিল্ডকে একসাথ করে আপনার ফিল্ডকে ফোকাস করে আপনি কাজ করার সুযোগ আছে। সেজন্য আপনি স্কুল ব্যাকগ্রাউন্ডের হন, কলেজের হন, ইউনিভার্সিটির অন্য কোনো ডিপার্টমেন্টের হন, যে কোনো ফ্যাকাল্টির হন, যে কোনো এরিয়ার হন, আপনি কিন্তু চাইলেই আপনার এরিয়া থেকে ইসলাম এবং আপনার এরিয়া দুটোকে রিলেট করে আপনার কাজ করার সুযোগ আছে। এবং সেটা আপনি আপনার, যেমন বায়োলজি ডিপার্টমেন্টে ইসলামিক পার্সপেক্টিভ থেকে কাজ করা, আপনি পিওর ফিজিক্স থেকে কাজ করার সুযোগ আছে। আপনি হচ্ছে পিওর ধরেন কেমিস্ট্রি জায়গাতে আপনি কাজ করলেন, আপনি হচ্ছে অন্য কোনো সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে, সোশ্যাল সায়েন্সের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ডেভেলপমেন্ট স্টাডিজে ইসলাম নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। ইকোনমিক্সে ইসলামিক ইকোনমিক্স নিয়ে অনেকেই কাজ করে, আপনি ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করবেন বিজনেসের, তারপরে হচ্ছে ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করবেন। এগুলোর অবারিত সুযোগ আছে। আপনি আপনার ফিল্ডকে, আপনার যদি মনে হয় যে আমি আমার ফিল্ডেই থাকবো কিন্তু আমি একটু ইসলামকে রিলেট করে কাজ করব, আপনার জন্য অবারিত সুযোগ আছে। সেটা আমেরিকান একাডেমিয়াতে আপনি একই সাথে, যেমন আপনি ইসলামিক ইকোনমিক্স নিয়ে কাজ করবেন, আপনি ইসলামিক ইকোনমি যেখানে পড়ানো হয় সরাসরি সেখানেও যেতে পারেন, আবার ডিরেক্ট ইকোনমিক্সে ঢুকে ইকোনমিক্স থেকে যেই প্রফেসরের এক্সপার্টিজ ইসলামিক ইকোনমিক্সে তার সাথে আপনি কাজ করতে পারেন। ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করুন, আপনি ডিরেক্টলি আপনার কনভেনশনাল ব্যাংকিং এর ডিপার্টমেন্টে গিয়ে সেখানে যার ইসলামিক ব্যাংকিং এ এক্সপার্টিজ আছে তার সাথে কাজ করতে পারেন। এরকম সুযোগ আছে। আপনি ধরেন ডিরেক্ট আপনি পিওর সায়েন্সের কোনো একটা ডিপার্টমেন্টে সেখানে ঢুকে ওই ডিপার্টমেন্টে যেই প্রফেসরের সায়েন্সের সাথে ইসলামকে রিলেট করে কাজ করে তার সাথে আপনি কাজ করার সুযোগ পাবেন। এরকম সুযোগ আপনি আমেরিকাতে আছে, বিশেষ করে ইউরোপে, জার্মানিতে অনেক বেশি সায়েন্স এবং ইসলাম রিলেটেড কাজ করার সুযোগ আছে। ইংল্যান্ডে আছে, আমেরিকান একাডেমি আছে, কানাডাতে আছে। তো আমি বলবো যে যে কোনো ফিল্ডের আপনি হন, আপনি স্কুল ব্যাকগ্রাউন্ড, কলেজ ব্যাকগ্রাউন্ড, ইউনিভার্সিটিতে যে কোনো ডিপার্টমেন্টে পড়েন, যে কোনো ফ্যাকাল্টিতে পড়েন, আপনার কিন্তু সেই জায়গা থেকে ইসলামকে রিলেট করে কাজ করার মতো অবারিত সুযোগ পশ্চিমের একাডেমিয়ায় আছে। আপনি শুধু সেটাকে এক্সপ্লোর করতে হবে, তারপর সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করে সেই জায়গায় অ্যাপ্লাই করতে হবে, এতটুকু। থ্যাংক ইউ মাহাদি স্যার। আমরা একটা দীর্ঘ সময় আলোচনা করলাম, অনেক অ্যাঙ্গেল থেকে আমরা জানার চেষ্টা করছি। আপনার সুস্বাস্থ্য আমরা কামনা করি এবং উত্তর আরো অনেক অ্যাক্টিভিটিস করবেন, পিএইচডিটা ফিনিশ হবে, আরো অনেকভাবে কন্ট্রিবিউট করবেন। এরপর আপনি যতটুকু জানেন, যতটুকু এক্সপ্লোর করছেন, সেই জিনিসগুলো আমাদেরকে সাথে শেয়ার করতেছেন, সেটা আরো অনেক কন্টিনিউ হবে, যাতে আরেকটা জেনারেশন এখান থেকে উপকৃত হয়। তো সেই কামনা আমাদের থাকলো, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ। আপনার সবার জন্য দোয়া থাকলো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।